আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইমপ্রুভমেন্ট শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে 15 নম্বর ক্লাসে। আমাদের 15th ক্লাস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা বেশ ভালোভাবেই 15 নম্বর ক্লাসে কানেক্টেড হতে পেরেছি। আমাদের আজকের ক্লাস নম্বর 15তে আমাদের যে পড়ার টার্গেট সেটা হচ্ছে আমাদের তোমরা দেখতেই পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রতিটি ক্লাসের যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা ক্লাসের আগে একটা ক্লাস টেস্ট নিয়ে থাকি। তো আজকে আমাদের 15 নম্বর ক্লাস। 15 নম্বর ক্লাসে আমাদের আজকের ক্লাস টেস্ট আমরা নিব না, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকে নতুন কানেক্টেড হয়েছো, নতুন জয়েন করেছো, সকলকে স্বাগত জানাই। তবে তোমাদের প্রতি আমার পরামর্শ হলো, তোমরা যারা নতুন জয়েন করেছো আজকে তুমি 15 নম্বর ক্লাসে আছো। যারা বিগত ক্লাসগুলো মিস করেছো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তুমি বিগত ক্লাসগুলো দেখবে। বিগত ক্লাসগুলো মিস করা যাবে না। আমাদের এই গ্রুপেই রয়েছে, একটু পিছনে গেলে পাবে। 1 নম্বর ক্লাস থেকে তুমি ক্লাসগুলো সিরিয়াল বাই করে আসবে, তাহলে তোমার সমস্যাগুলো কমে যাবে ইনশাআল্লাহ। তোমরা অনেকেই সালাম দিয়েছো। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জানতে চেয়েছো কেউ কেউ যে কেমন আছি। আলহামদুলিল্লাহ, যদিও শারীরিক একটু অসুস্থ আছি, তারপরও রব্বুল আলমিনের কাছে শুকরিয়া যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 15 নম্বর ক্লাসের আজকের আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ। আর্টিকেল আমাদের দি এবং ক্রস। আচ্ছা, আর হচ্ছে বিগত ডব্লিউএস কোশ্চেন 2021 সাল, রাইট ফর্ম অফ ভার্বস 2005 থেকে 2008। আজকে আমাদের অনেক পড়া, মূলত দি এবং ক্রসের ব্যবহারটা পড়া, এটা একটা বিরাট ব্যাপার। পাংচুয়েশন মার্কস 2021, এটা একটা পাংচুয়েশন রয়েছে। সাথে সাথে রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে 2005 থেকে 2008। টোটাল 5 থেকে 8 মানে 4টা প্রশ্ন, 4 সাথে 28টা রাইট ফর্ম অফ ভার্বস। অনেকগুলো প্রশ্ন আজকে আছে আমাদের হাতে। তো ঠিক আছে, আমরা সবাই চলো আমাদের আলোচনা আজকে শুরু করি। প্রথমে হচ্ছে আমরা আর্টিকেল দিয়ে শুরু করি, ক্লাস টেস্টের দিকে যাচ্ছি না, যেহেতু অনেকগুলো আইটেম আমাদের আজকে আছে, তার জন্য আমি মোটামুটি মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখো কি বলছে, আমরা শুরু করি। প্রথমে আমরা আজকে দির ব্যবহার দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। তো তোমার হচ্ছে দি এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দি শব্দের অর্থ মূলত টিটা খানাখানি, নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা দি বসাই। রুল নম্বর 1 নিয়ে আলোচনা করি প্রথমে। অনির্দিষ্ট থাকলে উচ্চারণ অনুযায়ী এ অথবা অ্যান হয়, অনির্দিষ্ট থাকলে। তবে নির্দিষ্ট করে বোঝাতে দি ব্যবহৃত হয়। যেমন, আই মেট আ লেম্যান, আমি একজন খোঁড়া লোকের সাথে দেখা করেছিলাম। দি ম্যান, লোকটি, দেখো একজন খোঁড়া লোক, এখানে অনির্দিষ্ট খোঁড়া লোক, অনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট ছিল তার জন্য এ বসেছে, যে আই মেট এ লেম্যান, আমি একজন খোঁড়া লোকের সাথে দেখা করেছিলাম। অনেক আদাব দিয়েছো, আদাব। আচ্ছা, তো দেখো কি বলেছে, যে আই মেট এ লেম্যান, আমি একজন খোঁড়া লোকের সাথে দেখা করেছিলাম, অনির্দিষ্টর জন্য এ বসেছে। দি ম্যান, লোকটি, লোকটি এটা হচ্ছে নির্দিষ্ট, সরি নির্দিষ্ট করে বুঝাইছে। দা ম্যান, লোকটি, শোড মি, লোকটি আমাকে দেখিয়েছিলেন, অ্যান অ্যাপ্লিকেশন, একটি দরখাস্ত। দেখো অনির্দিষ্ট দরখাস্ত, এর জন্য অ্যান বসেছে। কিন্তু যখনই নির্দিষ্ট করে বুঝালো, যে আই রেড, আমি পড়লাম, দা অ্যাপ্লিকেশন, দরখাস্তটি পড়লাম। তো প্রথমবার আমরা যখন প্রকাশ করি সেটা অনির্দিষ্ট থাকে, তার পরবর্তীতে যখন আমরা বলি সেটা নির্দিষ্ট হয়ে যায়। সো কোনো গল্প বলার ক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট করে বুঝাই, তাহলে আমাকে মানে অনির্দিষ্ট করে বুঝালে এ অথবা অ্যান বসে, আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য দি ব্যবহৃত হয়। আর ছোটকাল থেকে হয়তো এই তথ্যটি তোমরা জানো, আবার একটু স্মরণ করালাম তোমাদের, গেল এটা। 2 নম্বর সূত্রটা একটু দেখো। প্রাকৃতিক বস্তু, বিশেষ করে ভূপৃষ্ঠের উপরের দিকে তুমি যদি একটু তাকাও, কি কি আছে? প্রথমত তুমি দেখতে পাবে যে সূর্য, তাই না? সূর্য, চন্দ্র, আকাশ, হ্যাঁ, এগুলো গ্রহ নক্ষত্র। তো এই যে উপরে ভূপৃষ্ঠের উপর দিকে যে প্রাকৃতিক বস্তুগুলো রয়েছে, যে ভৌগোলিক বস্তুগুলো রয়েছে, এই ভৌগোলিক বা প্রাকৃতিক বা ন্যাচারাল অবজেক্টের আগে দা বসবে। উদাহরণস্বরূপ, দা সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দা মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে আলো দেয়।
দি স্কাই আকাশ ইজ ব্লু, আকাশ হয় নীল, নির্দিষ্ট করে বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে দেখো রুল নম্বর 3, কিছু মুখস্থ বিষয় রয়েছে। শিলা বেগম একটা প্রশ্ন করেছো যে আই রিড অ্যান অ্যাপ্লিকেশন, এটা মেলবে বলো তো, একটু মিলিয়ে দেখো তো অর্থটা। যে দি ম্যান, লোকটি, শোড মি অ্যান অ্যাপ্লিকেশন, লোকটি আমাকে একটি দরখাস্ত দেখালো, আমি একটি দরখাস্ত পড়লাম, এটা হয় আমি একটি দরখাস্ত পড়লাম নাকি আমি দরখাস্তটি পড়লাম? লোকটি আমাকে যে দরখাস্তটা দেখিয়েছে আমি সেই দরখাস্তটি পড়েছি, নির্দিষ্ট হয়ে গেছে ব্যাপারটা এখন গল্পে। তুমি যদি বলো যে আই রেড অ্যান অ্যাপ্লিকেশন, আমি একটি দরখাস্ত পড়েছিলাম, এটা কোনো কথা হলো? লোকটি আমাকে একটি দরখাস্ত দেখালো, আমি একটি দরখাস্ত পড়লাম, এটা কোনো কথা? আমি দরখাস্তটি পড়লাম, অর্থাৎ লোকটি যে দরখাস্তটা দিয়েছে এর জন্য নির্দিষ্ট হয়ে গেছে, তার জন্য এখানে দি বসেছে। আচ্ছা, এরপর আসো 3 নম্বর। 3 নম্বর একটু মুখস্থ রাখার ব্যাপার, মুখস্থ রাখতে হয়। অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অনেকে পরে কানেক্টেড হয়েছে তো তার জন্য আর থ্যাংক ইউ সবাই। ক্লাসের দিকে মনোনিবেশ, আমরা আজকে আর্টিকেলটা শেষ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে কানেক্টেড হওয়ার জন্য। তারপরে দেখো রুল নম্বর 3 তে কি আছে, যে নদী, সাগর, উপসাগর। মনে করো কোনো নদীর নাম যেমন পদ্মা, মেঘনা, যমুনা। কোনো সাগরের নাম যেমন দ্য প্যাসিফিক ওশন, দ্য আটলান্টিক, দ্য এন্টার্কটিক, সরি এন্টার্কটিক না, এটা তো মহাদেশ। সাগর যেমন প্যাসিফিক বা মানে প্রশান্ত আর কি, দ্য আটলান্টিক, দ্য ইন্ডিয়ান ওশন, আর ভারত মহাসাগর ইত্যাদি। উপসাগর যেমন দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। ক্যানাল মানে খাল, যেমন দ্য পানামা ক্যানাল, পানামা খাল বা দ্য সুয়েজ খাল ইত্যাদি। তারপর হচ্ছে তোমার ব্রিজ, সেতুর নাম, যেমন দা পদ্মা ব্রিজ, যেমন দা হার্ডিন্স ব্রিজ, অথবা দা হচ্ছে তোমার কি বলা যায়, দা যমুনা ব্রিজ ইত্যাদি। জু মানে চিড়িয়াখানার নাম, যেমন দা মিরপুর জু। পর্বত শ্রেণী যেমন দা আল্পস। দ্বীপপুঞ্জ যেমন দা মালদ্বীপস। জাহাজের নাম যেমন দা টাইটানিক। ট্রেনের নাম যেমন দা উপকূল এক্সপ্রেস। তারপরে বিমান যেমন দা অ্যাপোলো 11। আকাশ যান যেমন দা জেমিনি 8। ধর্মগ্রন্থ যেমন দা কোরআন, দা গীতা, দা বাইবেল ইত্যাদি। তারপর দেখো পত্রিকার নাম, যেমন দা কালের কণ্ঠ, দা জনকণ্ঠ, দা ডেইলি সান ইত্যাদি। বিখ্যাত লেখকের লেখা বই যেমন দা গীতাঞ্জলি, দা অগ্নিবীণা ইত্যাদি। দলের নাম যেমন দা বিএনপি, দি আওয়ামী লীগ, দা জাতীয় পার্টি এটসেট্রা। দিকের নাম যেমন দা ইস্ট, দা ওয়েস্ট ইত্যাদি। অপসহ তারিখ যেমন দা 21st of February, দা 16th of February। পদবি যেমন দা চেয়ারম্যান, দা মেম্বার, অথবা বলতে পারো দা প্রিন্সিপাল, দা হেডমাস্টার ইত্যাদি। স্যার আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কোটালীপাড়া, গোপালগঞ্জ জেলার অন্তর্গত একটি থানা বা উপজেলা। আচ্ছা, পরিবার যেমন দা চৌধুরী পরিবার। বাদ্যযন্ত্র বাজানো হলে, সাধারণত বাদ্যযন্ত্রের আগে আর্টিকেল বসে না, তবে যদি ঘটনাটা এরকম হয় যে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে সেক্ষেত্রে দা বসবে। আর এরপর আচ্ছা, কি বলেছে যে ঐতিহাসিক ভবনের নাম যেমন দা ষাট গম্বুজ মস্ক। স্থানের নাম যেমন হচ্ছে ঐতিহাসিক স্থান হতে হবে, যেমন মনে করো দা পলাশী, যেমন পলাশীতে যুদ্ধ হয়েছিল। দা রায়ের বাজার, যে রায়ের বাজারে যে মুক্তিযুদ্ধের ঘটনা ঘটেছে সেগুলো। যেমন ঐতিহাসিক কোনো ঘটনার নাম, যেমন আমরা যদি বলি যে দা ইন্ডিপেন্ডেন্স ওয়ার, স্বাধীনতা যুদ্ধ বা দি লিবারেশন ওয়ার, বা দা ফ্রেঞ্চ রিভলিউশন, বা দা জুলাই মুভমেন্ট ইত্যাদি। যে ঐতিহাসিক ঘটনা সেই সকল ঘটনার পূর্বে কি বসবে? দা বসবে। এখানে একটু মেমোরিটা কাজে লাগাতে হবে, মুখস্থটা কাজে লাগাতে হবে। এই কথাগুলোর আগে আর্টিকেল দা বসবে, এটা নির্দিষ্ট মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? যেমন আমি দুই একটা উদাহরণ তোমাদেরকে যদি দেই, যে দা পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী, তো নদীর নাম এটাকে তোমাকে কি বসাতে হবে? দা বসাতে হবে। দা পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী। তারপরে হি রিডস দা হোলি কোরআন, সে পবিত্র কোরআন শরীফ পড়ে এভরিডে, প্রত্যেক দিন। হলিডে লেখা হবে, সরি। রুল নম্বর 4 কি বলেছে দেখো, এক জাতীয় সবকিছুকে একসাথে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। আমরা আর্টিকেল করার মানে রাইট ফর্ম অফ ভার্বস করার সময় এটা অনেকবারই বলেছিলাম তোমাদের,
কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা বসাও, তাহলে ওই অ্যাডজেক্টিভ মানে তো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা। তো ওই দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থাধারী সকলকে একসাথে বোঝায়। যেমন আমি যদি মনে করো পুর মানে গরিব, আমি যদি পুরের আগে দা দেই তাহলে অর্থটা দাঁড়াবে দাপুর মানে হচ্ছে ওই গরিব পৃথিবীতে যত আছে সবাইকে একসাথে বোঝাবে। কথাটা হবে দাপুর গরিবেরা। যেমন আমি যদি রিচ মানুষকে বোঝাতে চাই তাহলে আমরা যদি বলি যে দি রিচ, তাহলে বোঝাবে হচ্ছে তোমার ধনীরা। যেমন আমি যদি বলি দি অনেস্ট, মানে এটা বুঝাবে দি অনেস্ট মানে হচ্ছে সৎ ব্যক্তিরা, সকলকে একসাথে বোঝানো হচ্ছে, রাইট? তাই হচ্ছে আমাদের কথা। 3 নম্বর 4 নম্বর সূত্রটা আশা করি বুঝেছি। ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে। 5 নম্বর সূত্রে কি বলেছে, কম্পারেটিভ প্যারালেল জিনিসটা কি, বাংলায় যত তত অর্থে আর কি। যেমন যতই পড়িবে ততই শিখিবে, যতই ধনীদের থাকে ধনীরা ততই চায়। হ্যাঁ, যেমন মনে করো যতই তুমি আগে আসবে ততই তোমার ভালো হবে। এই যে যত তত অর্থে সবসময় দা বসে। আর সুপারলেটিভ ডিগ্রি আমরা তো জানি যে ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ সাধারণত ইএসটি যুক্ত শব্দ অথবা মোস্ট যুক্ত শব্দ। এই সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ প্যারালেল অর্থাৎ যত তত অর্থে সবসময় দা ব্যবহৃত হয়। যেমন হি ইজ দ্য বেস্ট বয়, সে হচ্ছে সর্বোত্তম ছেলে। এখানে দি বসেছে এই বেস্ট এর কারণে, কারণ বেস্ট হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি। তারপরে আমরা পাচ্ছি উদাহরণ, দেখো যে দি মোর ইউ রিড, যতই পড়িবে, দি মোর ইউ লার্ন, ততই শিখিবে। 5টি সূত্র আমরা পড়লাম। আমি যদি একটু তোমাকে রিভাইজ করি, মানে আবার একটু পড়লে মনে থাকবে না। এর জন্য কি বলছে যে রোল নম্বর 1 নির্দিষ্ট অনির্দিষ্টর ব্যাপারটা যদি অনির্দিষ্ট করে বোঝায়, এক অথবা একটি অর্থ প্রকাশ পায়, সেক্ষেত্রে এ অথবা অ্যান বসবে। আর নির্দিষ্ট করে বোঝাতে অর্থাৎ তিটা খানাখানি অর্থ প্রকাশ করলে দি বসবে। আমাদের আর্টিকেল করার মূল টেকনিকই কিন্তু একটা, এইটা হচ্ছে মূল টেকনিক। মানে নির্দিষ্ট করে বোঝালে দি বসবে, অনির্দিষ্ট করে বোঝাতে এ অথবা অ্যান বসবে। এ অথবা অ্যানের অর্থ হচ্ছে এক অথবা একটি, যে শূন্যস্থানে এক অথবা একটি প্রকাশিত হবে না সেটা দি বসবে। আর্টিকেল যদি তুমি বলো যে আর্টিকেল ছাড়া আমি কিছুই পড়বো না, জাস্ট আমাকে একটা টেকনিক বলেন, জাস্ট একটাই কথা বলবো, যে শূন্যস্থানে অর্থ তুমি মনে করো এক অথবা একটি পাবে, সেইখানে তুমি এ অথবা অ্যান বসাবে। যে শূন্যস্থানে এক অথবা একটি অর্থ প্রকাশ পাবে না, মিলবে না, সেখানে দি বসবে। সোজা কথা, একেবারে সিম্পল সোজা কথা। আর সরি, আর ক্রসের ব্যাপারটা যেটা, ক্রস হচ্ছে মনে করো আমাদের পরীক্ষা আসে না, ক্রস আমাদের সিলেবাসে নাই, কাজে ক্রস নিয়ে আমাদের টেনশন হওয়ার কোনো দরকার নাই। তবে ইদানিং 2-1টা ক্রস আসতেছে, সেটা হচ্ছে আসা ঠিক না, কারণ সিলেবাসে যেহেতু নেই। তারপর ক্রসের ব্যবহার আমরা শিখবো, তবে দি এবং অ্যান এর ব্যবহারটাই আমাদের মুখ্যত শিখতে হবে, মেইনলি শিখতে হবে। তারপর রোল নম্বর 2 হচ্ছে প্রাকৃতিক বস্তু, যেটা ভূপৃষ্ঠের উপরের দিকে। আচ্ছা আচ্ছা, ভূপৃষ্ঠের উপর দিকের কথা বললাম। তারপর হচ্ছে তোমার 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে তোমার কিছু নির্দিষ্ট বিষয়। তারপরে হচ্ছে তোমার এক জাতীয় সবকিছুকে একসাথে বুঝালে অ্যাডজেক্টিভের আগে দি বসে, তাহলে দীপুর গরিবেরা অথবা দি অনেস্ট সৎ ব্যক্তিরা। 5 নম্বরে আছে দেখো কম্পারেটিভ প্যারালেল, যত তত অর্থে দি বসে। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসবে, এখানে অন্য কোনো চিন্তা করাই যাবে না। সুপারলেটিভ ডিগ্রি মানেই হচ্ছে দি, যেমন বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, একটা কথা বলেছো কে, যেমন মাসুম বিল্লাহ বলেছে স্যার সে একজন ভালো ছেলে। হ্যাঁ, যদি বলতো যে হি ইজ এ গুড বয়, সেটা মেনে নিতাম, কিন্তু যেহেতু বেস্ট বলেছে, বেস্ট হচ্ছে গুডের সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি রেখে কোনো আর্টিকেল বসে না দি ছাড়া, দি এই বসবে, আর কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? আমরা তোমার হচ্ছে এ অথবা অ্যান পড়ার সময় আমরা কিছু তোমার এই কথাটি মনে রেখো, মানে আমরা কিছু কি বলে যে তোমার নির্দিষ্ট ফ্রেজ মনে রেখেছিলাম এ অথবা অ্যান এর জন্য। ঠিক তেমনি করে আমাদের দি বসানোর ক্ষেত্রেও কিছু ফ্রেজ মনে রাখতে হবে। এর বাম পাশে সবসময় দা বসে, অন্য কোনো আর্টিকেল বসে না। যেমন দা এলিট, একটু মুখস্থ রাখতে হবে। এলিট অভিজাত শ্রেণীর মানুষেরা, দা পিজেন্ট্রি কৃষক সম্প্রদায়, দি অডিয়েন্স দর্শকবৃন্দ, তারপর হচ্ছে তারপরে অন দা ব্যাংক অফ এ রুইন, দা, তারপরে মোস্ট অফ দা বা অন অফ দা, অন দি আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি। 5টি
আর্টিকেলের নিয়ম আমরা পড়েছি। আচ্ছা, তো দেখো এবার তোমাদের একটু টেস্ট হবে। তোমরা সবাই একটু খাতা নিয়ে বসে পড়ো, খাতা নিয়ে রেডি হও। তোমাদের এখানে আমি প্রথমে 3টি আর্টিকেল করতে দিয়েছি, সবাই করে ফেলো। 1, 2, 3। 3টি করার জন্য তুমি 5 মিনিট সময় পাচ্ছ। 5 মিনিটের ভিতরে 3টি আর্টিকেল করে ফেলো। নিশাত, আঞ্জুম, নিশি, এগুলো কি মানে বলেছো নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো লেখার সময় কি পেজ আন্ডার মানে মার্জিন করবো কিনা? অবশ্যই মার্জিন করবা। মার্জিন করবা তো প্রথমেই, খাতা পাইয়েই তো মার্জিন করবা। তখন কোন পাতায় কি লিখবা এটা তো ভাবার কোনো টেনশন নাই, আছে কি? যে এই পাতায় অ্যাডভার্টাইজমেন্ট লিখবো তাই এটা আমি টানবো না, এটা কিন্তু জানো কোন পাতায় তুমি অ্যাডভার্টাইজমেন্ট লিখবা। অতএব এটা আন্ডার মানে মার্জিন অবশ্যই করবা, সমস্যা নাই, মার্জিন করতেই হবে সব পাতায়, সে পাতায় তুমি যা লেখো না কেন। আচ্ছা, তো তো ছবি 3টা করে ফেলো, 1, 2, 3। এখানে কিন্তু কি বলো, বিগত বছর থেকে আসা বাছাই কিন্তু 5টি অনুশীলন। এই অনুশীলন গুলোতে এ এন ডি তিনটেই বসতে পারে, ঠিক আছে? আমরা যেহেতু এ বসা পড়িয়েছি, এন পড়েছি, এবার ডি পড়লাম, এবার 3টি মিক্স করে আমি কিন্তু দিয়েছি। আবার কেউ শুধু ডি বসাইও না, এখানে কিন্তু তিনটাই বসতে পারে। স্যার বক্স লিখতে হবে কি নাকি? হ্যাঁ, পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্টে অবশ্যই বক্স লিখতে হবে, অবশ্যই 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 বক্স লিখতে হবে। 5 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো। আজকের ক্লাসটা একটু বড় বোধহয় হবে, কারণ আমাদের অনেকগুলো টপিক আজকে পড়ার ব্যাপার আছে। সবাই লেখো।
সাইম আক্তার বলেছে নোটিশ পোস্টারের বক্স কি পেন্সিল দিয়ে করা যাবে? হ্যাঁ, পেন্সিল দিয়ে করবে বক্স। আচ্ছা, নোটিশ পোস্টারের জন্য কি 4 কোণা বক্স করে লিখতে হবে? হ্যাঁ, লিখতে হবে। অ্যাপ্লিকেশন কি 2 পৃষ্ঠা লেখা যাবে? যাবে, সমস্যা নেই। আচ্ছা, সোনিয়া বলেছে এখন জয়েন হলাম, পরে রেকর্ডের ক্লাস দেখে নিও। আচ্ছা, থ্যাংক ইউ। তো উত্তরগুলো দেখো সবাই, কার কয়টা হলো একটু বুঝে নাও। প্রথমে কি বলেছে দেখো, ড্যাশ অ্যান্ড অ্যান অ্যান্ড একটি পিঁপড়া, কেউ এ দি লিখলেও হবে। কেন হবে? তোমার মনে করো প্রথমে একটা কথার মনে করো আহ, কোনো প্রাণী সম্পর্কে যদি আলোচনা হয়, যেমন পিঁপড়া, গরু, ছাগল বা কোনো প্রাণী সম্পর্কে যদি আলোচনা হয়, একেবারে প্রথমেই দি বসানো যেতে পারে, যেমন দি কাউ, দি অ্যান্ট, দি গোট, এগুলো আবার এ দেওয়া যেতে পারে। এ তো দেওয়া যেতে পারে না, সরি, এখানে অ্যান বসানো যেতে পারে, যেহেতু অ্যান বলেছে, অ্যান অ্যান্ট একটি পিঁপড়া, তাহলে অ্যান অ্যান্ট অথবা দি অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। তবে এখানে অর্থ অনুসারে দেখো একটি পরিশ্রমী পতঙ্গ, এখানে কিন্তু দি বসানোর কোনো প্রশ্নই ওঠে না, এখানে তোমাকে অ্যান বসাতে হবে। তাহলে তো এখানে প্রথমটা আমরা দি অথবা অ্যান দিতে পারি, যে অ্যান অ্যান্ট অথবা দি অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট। পিঁপড়া হচ্ছে একটি পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, আর কোনো পতঙ্গ ততটা পরিশ্রমী নয়, লাইক অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ার মতো, একটি পিঁপড়ার মতন, একটি পিঁপড়া। তোমরা অনেকে দি বসাই ফেলতে পারো, কিন্তু এখানে দি হবে না। কেন হবে না দেখো, এখানে দি হবে না এই কারণে যে তুমি যদি দি দাও তাহলে অর্থটা হবে টিটা খানাখানি, যে পিঁপড়াটির থেকে পরিশ্রমী পতঙ্গ আর নেই। কথাটা ভুল। তুমি তো কোনো গল্প বলো, গল্প বলতা, যেমন মনে করো ওয়ান্স দেয়ার লিভড অ্যান অ্যান্ট, একদা ছিল একটি পিঁপড়া। দি অ্যান্ড, পিঁপড়াটি ওয়ার সার্চিং ফর, কি বলে, ফুড, পিঁপড়াটি খাদ্যের জন্য সন্ধান করছিল। তখন যদি অর্থ অনুসারে গল্প বলতা তাহলে তুমি দি বসাতা, বাট এটা আমরা গল্প বলতেছি না, এটা আমরা পিঁপড়া সম্পর্কে আলোচনা করতেছি। তাহলে এখানে তুমি প্রথমে দি অথবা অ্যান দিলে ভালো হয়। তো অ্যান অ্যান্ড একটি পিঁপড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, একটি পিঁপড়া হচ্ছে একটি পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস লাইক অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ার মতন পরিশ্রমী পতঙ্গ আর নেই। ইফ উই ওপেন, আমরা যদি খুলি দা পেজেস, তোমরা সবসময় খেয়াল রাখবে ডান পাশে যখন অফ থাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য বাম পাশে দা ব্যবহৃত হয়। দ্য পেজেস অফ হিস্টোরি, ইফ উই ওপেন দ্য পেজেস অফ হিস্টোরি, আমরা যদি ইতিহাসের পাতা খুলি, উই শ্যাল সি দ্যাট, আমরা দেখবো যে দি মেন, ওই সকল মানুষেরা, হু হ্যাভ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে মহান হয়েছেন, অয়েল ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিল পরিশ্রমী। দেখো কার কয়টা হলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এক দাগে। আচ্ছা, পারিসা তাসনিম তুর্কি বলেছো, এ নম্বরে কি বলছো স্যার? এ বসালে হবে না, এ বসালে হয় কেন? অ্যান, অ্যান হচ্ছে এ দিয়ে শুরু না, অ্যানটা দিবান একটা দিলেই হয়। আচ্ছা, সরি, হ্যাঁ, 4টা হয়েছে, অ্যাভারেজে 4টাই হয়, 5টা হওয়া একটু মুশকিল হয়ে যায়। দি ম্যান হলো কেন? দি মেন অনেকগুলো মানুষ। দেখো মেন কি কয়জন? মেন মানে কি অনেকগুলো না, অনেকগুলো। তো অনেকগুলোর আগে নিশ্চয়ই এ অথবা এন বসবে না, এটুক তো বোঝো। অনেকগুলো বোঝাতে তো কোনোদিনই এ অথবা এন বসবে না, এ অথবা এন মানে একটি, তো অনেকগুলো তো নিশ্চয়ই এ বসবে না, অনেকগুলো মানুষ, তাই না? মেন মানে তো অনেকগুলো, তার জন্য দা বসাতেই হবে। আচ্ছা, আচ্ছা, ডি নম্বর যারা বোঝো নাই, শোনো, যদি মনে করো বাম পাশে কি থাকে, ডান পাশে যদি দি অফ থাকে, কি থাকে? অফ। বাম পাশটাই নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট মানে কি, যেখানে এক অথবা একটি কথা প্রকাশ পায় না, ওইটাই নির্দিষ্ট। এক অথবা একটি কথা প্রকাশ পেলে ওটা হচ্ছে অনির্দিষ্ট, ওটা কখনো নির্দিষ্ট হয় না। তো এক অথবা অর্থ প্রকাশ না পাইলেই তুমি দি বসাই দেবা। যেমন ইফ উই ওপেন দা পেজেস, দেখো এখানে পেজেস মানে অনেকগুলো পাতা, তাই না? অনেকগুলো পাতা, তো এখানে তো এই বা এর প্রশ্নই ওঠে না, তাই না? আমাদের পরীক্ষায় আর্টিকেল আসবে কয়টা বলো? আমাদের পরীক্ষার শূন্যস্থানে বসাইতে হবে এ, না হলে হচ্ছে তোমার এন, এই দুটা বসাতে হবে, অথবা বসাতে হবে দি। কথাটা তো ক্লিয়ার, আমাদের তো কোরস মোরস বসানো লাগবে না, তাই না? আমাদের শূন্যস্থানে বসাতে হবে এ অথবা এন। তাহলে একটা বেসিক ব্যাপার মনে রাখো, এ অথবা এন মানে কি? একটি বা এক অথবা একটি। আর দি মানে কি? টিটা খানাখানি। তো কথাটা একেবারে সহজ একটা টেকনিক, যেখানে এক অথবা একটি অর্থ প্রকাশ পাবে না ওইখানে দি বসবে, যেহেতু আমাদের অপশনই 3টা,
হয় এ বসবে, মানে অপশন দুইটা, একটা হচ্ছে এ অথবা এন। তো এ অথবা এন মানে তো এক অথবা একটি, সেটা আর্টিকেল ভায়োল অনুসারে বসাবো, মানে কনসোনেন্ট ভায়োল অনুসারে বসাবো। আর যেখানে এক অথবা একটি প্রকাশ না পাবে ওইখানে দিয়ে বসবে, সোজা হিসাব। তুমি একটু খেয়াল করে দেখো, আবার একটু বলি, যেমন অ্যান অ্যান্ড একটি পিঁপড়া, এখানে একটি অর্থে অ্যান বসেছে। অ্যান অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, সবসময় অর্থ খেয়াল রাখবা, এবং এক অথবা একটি প্রকাশ পাইলেই তুমি এ অথবা অ্যান বসাই দেবা, এক অথবা একটি অর্থ প্রকাশ না পাইলে তুমি দিয়ে বসাই দেবা, সোজা হিসাব। অ্যান অ্যান্ড একটি পিঁপড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, একটি পিঁপড়া হচ্ছে একটি পরিশ্রমী পতঙ্গ। নো আদার ইনসেক্ট, আর কোন পতঙ্গ, ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস, ততটা পরিশ্রমী নয়, লাইক অ্যান অ্যান্ট, একটি পিঁপড়ার মতো, একটি পিঁপড়ার মতন পরিশ্রমী পতঙ্গ আর নাই। দেখো অর্থ মিলাই দেখো। ইফ উই ওপেন দ্য পেজেস, তো এখানে পেজেস আছে, তাহলে এখানে তো এ বা এন এর প্রশ্নই ওঠে না, অনেকগুলো পেজ, তাহলে নিশ্চয়ই একটা তো বসবেই না। তাহলে এক এ অথবা এন যদি না বসে, তাহলে অপশন থাকলো কি ডি, তাহলে সেই হিসেবে দ্য পেজেস অফ হিস্টোরি। উই শ্যাল সি দ্যাট, আমরা দেখবো যে দ্য মেন, ওই সকল মানুষেরা, হু হ্যাভ বিকাম গ্রেট ইন দ্য ওয়ার্ল্ড, যারা পৃথিবীতে মহৎ হয়েছেন, অয়েল ইন্ডাস্ট্রিয়াস, তারা ছিলেন পরিশ্রমী। খুবই সহজ বিষয়। আচ্ছা, আচ্ছা, নীলিমা বলেছো দি হলো না কেন? শোনো, এটা হচ্ছে তোমার দি ইন্ডাস্ট্রিয়াস হয় না এই কারণে, যদি অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ থাকতো, শুধু অ্যাডজেক্টিভ থাকতো, তাহলে দি বসতো, কিন্তু এখানে শুধু অ্যাডজেক্টিভ নাই। অ্যাডজেক্টিভের পর কি আছে? ইনসেক্ট আছে, এটা নাউন আছে। তো অ্যাডজেক্টিভের পরে যখন তুমি দি নাউন পাবা, তখন তোমাকে ওই হিসাবটা হচ্ছে এক অথবা একটি এরকম অর্থ প্রকাশ পেতে হবে, তাহলে তোমাকে এ অথবা এন বসবে। আর যদি মনে করো শুধু এই, মনে করো সে এখানে আমার শুধু ইন্ডাস্ট্রিয়াস থাকতো, তাহলে যদি অনেকগুলোকে বোঝাতে চাইতো, তাহলে আমি দি বসাতাম। ঠিক আছে, শুধু অ্যাডজেক্টিভ থাকলে আমাদের হিসাবটা আসবে যে অনেকগুলোকে বোঝাতে, যেমন দীপুর, দীপুর গরিবেরা। কিন্তু কেউ যদি বলে যে হি ইজ, সে হয় ড্যাশ পুর ম্যান, সে হয় একজন গরিব মানুষ, এখানে দেখো শুধু পুর কিন্তু না, পুরে পুরে ম্যান আছে, তাহলে হি ইজ এ পুর ম্যান, সে একজন গরিব মানুষ। আর যদি এরকম বলা হতো যে আই, কি বলে যে আই লাইক, আমি পছন্দ করি ড্যাশ পুর, আমি গরিবদেরকে পছন্দ করি, তাহলে দীপুর। ঠিক আছে, এখানে শুধু পুর আছে, তার জন্য গরিবরা বোঝানো হয়েছে। স্যার প্রথমে যদি অ্যান্ডস থাকতো তাহলে কি দি বসতো? অবশ্যই। দয়া করে রাইট ফর্ম অফ ভার্বস এর এক্সারসাইজ করাবেন, কি বলছে ব্যাখ্যা মতন করে যেভাবে করান। আচ্ছা, ভাওয়েল আছে স্যার সামনে, হ্যাঁ ভাওয়েল আছে। বি নম্বরটা এ বসালে হবে না, বি নম্বর এ বসালে কেন হবে বলো তো? ইন্ডাস্ট্রিয়াস আই দিয়ে শুরু, ভাওয়েল দিয়ে শুরু, এর কথা কেন চিন্তা করো তোমরা? আচ্ছা, 2 নম্বর দেখো, ড্যাশ মেঘনা একটি নদীর নাম, দি মেঘনা ইজ দা, অফ আছে, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসছে। সাধারণত এই সূত্রটা আমাদের বেশিরভাগ কাজে লাগে, যে ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে দি বসে। দা মেঘনা নদীর নাম, তার জন্য দি বসেছে। মেঘনা ইজ দা নেম অফ এ রিভার, মেঘনা একটি নদীর নাম ইন বাংলাদেশ। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিভার, এটি একটি গুরুত্বপূর্ণ নদী। অ্যান্ড ইজ কনসিডার্ড, এবং এটাকে মনে করা হয়, এ ব্লেসিং, একটি আশীর্বাদ, একটি আশীর্বাদ, অর্থটা খেয়াল করো, একটি আশীর্বাদ মনে করা হয়, অ্যান্ড এ কার্স, এবং একটি অভিশাপ বলে মনে করা হয়, ফর দা পিপল, পিপল মানে অনেকগুলো মানুষ, তাহলে অবশ্যই দি বসবে, যে ফর দা পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষের জন্য। আবার বলছি, প্রথমে দা মেঘনা নদীর নাম, ইজ দা নেম অফ আওয়ার রিভার, ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে বোঝালে দি বসে, দ্য নেম অফ এ রিভার ইন বাংলাদেশ। ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট রিভার, এটি একটি গুরুত্বপূর্ণ নদী, একটি গুরুত্বপূর্ণ নদী। দেখো অর্থটা মিলাও। অ্যান্ড ইজ কনসিডার্ড, এবং এটাকে মনে করা হয়, বোথ এ ব্লেসিং, একটি আশীর্বাদ, অ্যান্ড এ কার্স, একটি অভিশাপ, ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষের জন্য। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে 3 নম্বর। 3 নম্বরটা একটু অর্থ মানে একটু ব্যাপার আছে, প্রথমটা দা বসবে, এ বসবে না, কেন বলতো? এটা কিন্তু মা বুঝায় নাই, মাদার মানে এখানে মাতৃত্ব, মাতৃত্ব, মাতৃত্ব। দেখো এটা কিন্তু মাদার না, মানে মা না, দি মাদার, মাতৃত্ব, রাইজ মানে জেগে ওঠা, রোজ মানে জেগে উঠেছিল, দা মাদার মাতৃত্ব রোজ জেগে উঠেছিল, ইন হার তার মধ্যে, হোয়েন শি ফাউন্ড যখন সে দেখেছিল, এ লিটল একটি ছোট, ফরলর্ন বেবি ফুটফুটে বাচ্চাকে যখন দেখেছিল, একটি বাচ্চা, একটি বাচ্চা, যখন সে একটি বাচ্চাকে দেখেছিল, তখন তার ভিতরে মাতৃত্ব জেগে উঠেছিল। শি ব্রট সে এনেছিল, এ লিটল মিল্ক, এখানে এ বসলো কেন?
আমাদের সি নম্বরে বলেছিলাম এই কথাটি মনে রেখো, কিছু ফ্রেজ ছিল আমাদের, যেমন লিটলের আগে সবসময় এ বসবে, এই লিটলের আগে কখনো দিও বসবে না, ক্রসও বসবে না, এর আগে এ বসবে। আমরা প্রথম গতকালকে পড়েছিলাম নির্দিষ্ট কিছু ফ্রেজ রয়েছে। তাহলে এ লিটল মিল্ক ফর ইট, এই বাচ্চাটির জন্য সে কিছুটা দুধ নিয়ে আসলো। ইট ওয়াজ এ ইউনিক এক্সপেরিয়েন্স, এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা, একটি অসাধারণ অভিজ্ঞতা। ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয় তখন কিন্তু অ্যান বসে না, এ বসে। তো এটার উচ্চারণ ইউনিক, ইউনিক। ইট ওয়াজ এ ইউনিক এক্সপেরিয়েন্স, এটা ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা, ফর হার তার জন্য, অ্যান্ড অ্যান আনএক্সপেক্টেড একটি অপ্রত্যাশিত ঘটনা, ইন হার ইস্যুলেস লাইফ তার সমস্যাহীন জীবনে। আমি একটু অর্থ পড়ছি, সবাই খেয়াল করো। দি মাদার মাতৃত্ব, নির্দিষ্ট করে মাতৃত্ব, রোজ জেগে উঠেছিল, ইন হার তার মধ্যে, হোয়েন শি ফাউন্ড যখন সে দেখেছিল, একটি লিটল ফরলর্ন বেবি, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চাকে যখন দেখেছিল, সে ব্রট সে এনেছিল, আর লিটল মিল্ক কিছুটা দুধ, ফর ইট এই বাচ্চাটির জন্য। ইট ওয়াজ এটা ছিল আ ইউনিক এক্সপেরিয়েন্স একটি অসাধারণ অভিজ্ঞতা, ফর হার লাইফ ফর হার তার জন্য, অ্যান্ড অ্যান আনএক্সপেক্টেড মোমেন্ট একটি অসাধারণ মুহূর্ত, মানে অপ্রত্যাশিত মুহূর্ত, ইন হার ইস্যুলেস লাইফ তার সমস্যাহীন জীবনে। আচ্ছা গেল, এরপরে আসো আমরা, তো তিনটা আমাদের হয়ে গেল, এবার আসো আরো তিনটা প্র্যাকটিস করি সবাই। 4, 5, 6 দেখো তো পারো কিনা, কয়টা হয়? 4, 5, 6টা সবাই একটু করে ফেলো। 4, 5, 6 সবাই করে ফেলো। স্যার ইংরেজি পরীক্ষার জন্য আমাদের সময় 3 ঘন্টা, হ্যাঁ 3 ঘন্টা। অন্যান্য সাবজেক্টে 4 ঘন্টা, কিন্তু ইংরেজিতে 3 ঘন্টা, যেহেতু ইংরেজিটা হচ্ছে কম্পালসরি সাবজেক্ট।
দেখো সবাই কার কয়টা হলো। 4 নম্বর কি বলেছে? দা সুন্দরবনস। এখানে বলেছে দা সুন্দরবনস, কারণ দেখো একটু আগে আমরা বলেছি ঐতিহ্যবাহী কোন স্থানের নামে রেখে দা বসে, তাহলে দা সুন্দরবনস ঐতিহ্যবাহী একটা স্থান, তার জন্য দা বসেছে। দা সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। দেখো এখানে আমরা সরি একটা নোটের ব্যাপারটা মনে রাখবো, নোটটা খেয়াল করো। নোটটা হচ্ছে শুধু তোমার নোটটা হচ্ছে যদি তোমার শুধু ওয়ার্ল্ড থাকে, ওয়ার্ল্ড পৃথিবী, তাহলে দি বসবে। কিন্তু যদি ওয়ার্ল্ড এর পরে ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে বিশ্ব প্লাস কোনো শব্দ থাকে, ওয়ার্ল্ড প্লাস তোমার নাউন থাকে মূলত, তাহলে এ বা এন বসে। তো শুধু ওয়ার্ল্ড এর আগে দা বসবে, কিন্তু ওয়ার্ল্ড এর পর যদি কোনো নাউন থাকে তাহলে এ অথবা এন বসবে। একটু মনে রাখো বা সেভ করে রাখো। কি বলেছে দেখো, আমরা ওয়ার্ল্ড এর আগে দা বসাই, এটা সবসময় জানি। দ্য সুন্দরবনস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। খেয়াল করো ওয়ার্ল্ড এর পর কিন্তু হেরিটেজ সাইট নাউন রয়েছে, তাই তো? এর জন্য অর্থটা হয়েছে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে বাই দা ইউনেস্কো, ইউনেস্কো কর্তৃক, ইউনেস্কো কর্তৃক। সংস্থার নামের আগে দা বসে, দা ইউনেস্কো। দেয়ার ইজ এ গ্রেট ভ্যারাইটি অফ, এটা হচ্ছে আমাদের এই কথাটি মনে রেখো, একটি একটা ফ্রেজ আমরা পড়েছিলাম, তো সেই ভিতর থেকে এ গ্রেট এর আগে এ বসে। দেয়ার ইজ এ গ্রেট ভ্যারাইটি অফ প্লান্টস, অনেক রকমের বৈচিত্র্যপূর্ণ গাছ রয়েছে, অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস, বন্য প্রাণী রয়েছে, ইন দিস ম্যানগ্রোভ ফরেস্ট, এই ম্যানগ্রোভ ফরেস্টের জন্য। দিস ফরেস্ট ইজ স্পেশালি নোন, এই বনটি বিশেষভাবে পরিচিত অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড, এখানে শুধু ওয়ার্ল্ড, দেখো ওয়ার্ল্ডের পরে কি নাই, নাউন নাই, তার জন্য দা বসবে, দা ওয়ার্ল্ড, ফর দি রয়্যাল বেঙ্গল টাইগার্স, এটি সারা পৃথিবীতে রয়্যাল বেঙ্গল টাইগার্স এর জন্য বিখ্যাত। আচ্ছা, দি ওয়ার্ল্ড হলো না কেন, আমি আশা করি ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কি বলছো যে না মেডিসিন নেই? আচ্ছা দেখ, থ্যাংক ইউ। তো কি বলছো এখানে? তো সবাই মিলিয়ে নিয়েছো আশা করি। তারপরে 5 নম্বর দেখো, আফটার সামার, গ্রীষ্মের পরে, কামস দি রেইনি সিজন, ঋতুর আগে দা বসে। আফটার সামার, আফটার সামার গ্রীষ্ম মানে ঋতুর আগে মূলত দিও বসে, ক্রোসও বসে, তবে আমরা এখানে যেহেতু আলোচনা করতেছি ক্রোস যেহেতু আমাদের পরীক্ষার সিলেবাসে নেই, সেহেতু দা বসবে। আফটার সামার, গ্রীষ্মের পরে, কামস দ্য রেইনি সিজন, বর্ষাকাল আসে। পিপল লিভ এ শাই, এ শাই বা এখানে দি বসালেও হবে, যারা এ দিয়েছো বা দি দিয়েছো দুটোই কারেক্ট। এর অর্থ হচ্ছে মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, অথবা কেউ যদি বলে মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, দুটো অর্থই বাংলা অর্থ সহকারে কারেক্ট হয়। তো সেক্ষেত্রে এও বসানো যেতে পারে, দিও বসানো যেতে পারে। পিপল রিলিভ, লিভ মানুষ ছাড়ে, এ শাই অফ রিলিফ একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দা স্কাই, আকাশের আগে সবসময় দা বসে। দা স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, আকাশ মেঘে ঢাকা থাকে। অ্যান্ড দি সান, যেহেতু সূর্য, অ্যান্ড দি সান ক্যান নট বি সিন ফর আওয়ার্স, সূর্যকে অনেকক্ষণ ধরে দেখা যায় না। রিভার্স আর ফুল টু দা ব্রিম, নদী কানায় কানায় পূর্ণ থাকে। আমি আবার একটু বলছি, প্রথমটা হচ্ছে তোমার ঋতু, রেইনি সিজনের আগে দা, এখানে অফ থাকার কারণে বাম পাশে তুমি অর্থ অনুসারে দি বসাতে পারো, আবার এও এখানে মেলে, যে পিপল লিভ আ শাই অফ রিলিফ, মানুষ একটি স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, অথবা মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আচ্ছা, দ্য স্কাই, আকাশের আগে দা বসবে, এটা তো নির্দিষ্ট, জানো সবাই। দ্য স্কাই ইজ ওভারকাস্ট উইথ ক্লাউডস, অ্যান্ড দ্য সান, এবং সূর্য, ক্যান নট বি সিন, সূর্য দেখা যায় না, ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। রিভার্স আর ফুল টু দ্য ব্রিম, নদী কানায় কানায় পূর্ণ থাকে, এটা একটা ফ্রেজ, ফুল টু দ্য ব্রিম একটা ফ্রেজ, এটাকে দা বসে। এরপর 6 নম্বর বাক্যটা যদি আমরা 6 নম্বর প্রশ্নটা যদি একটু ব্যাখ্যা করি, প্রথমে বলা রয়েছে যে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর, একটি বড় শহর। ইট ইজ দা ক্যাপিটাল, এটা হচ্ছে রাজধানী। দেখো নির্দিষ্ট করে বোঝাতে, ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা হয় বাংলাদেশের রাজধানী। ওয়ান্স ইট ওয়াজ ফেমাস, কোন এক সময় এই ঢাকা ছিল বিখ্যাত, ফর মুসলিমস, মুসলিমের জন্য, ইন দি হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীর জন্য।
পৃথিবীর পরে যদি কোনো নাউন না থাকে, দেখো ওয়ার্ল্ড এর পরে কোনো নাউন নাই, তার জন্য এখানে দা বসেছে। দ্য হোল ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে এটি বিখ্যাত। নাও দেয়ার আর লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস, এখন রয়েছে অনেক আকর্ষণীয় স্থান ফর দি টুরিস্টস, পর্যটকদের জন্য। ইট ইজ অলসো এ সিটি অফ মস্ক অথবা দ্য সিটি অফ মস্ক। এখানে এ বসালে অর্থ মেলে, দি বসালে অর্থ মেলে। ঠিক আছে, এখানে দেখো যাদের ভুল হচ্ছে তাদেরই লাভ হচ্ছে, কারণ ভুলগুলোর মাধ্যমে তুমি এই ভুলটার পরীক্ষা হবে না, আর যাদের কারেক্ট হচ্ছে তো হচ্ছেই, তাদের তো ভুল হবে না ইনশাল্লাহ। এই আর কি, দেখো কার কয়টা হলো। কি বলছে, আমাদের সিট প্ল্যান কি ফার্স্ট ইয়ারের মতো হবে না চেঞ্জ হবে? সিট প্ল্যান ওই রেজিস্ট্রেশন নম্বর অনুসারে হবে, যার যে রেজিস্ট্রেশন ছিল সেই অনুসারে হবে। ওই ফার্স্ট ইয়ারে যেমন হয়েছে, সেকেন্ড ইয়ার ওই রকম, থার্ড ইয়ার ওই রকম, ফাইনাল ইয়ার ওই রকম, সেম। ঠিক আছে, একেবারে তোমার কাছে যে বসছে সে ওই সারা জীবন তোমার কাছেই বসবে। ফার্স্ট ইয়ারে যে তোমার পিছনে বসছে বা তোমার সামনে বসছে, সেকেন্ড ইয়ারও সে তোমার সামনে পিছনে, থার্ড ইয়ারও তোমার সামনে পিছনে, ফাইনাল ইয়ারও তোমার সামনে পিছনে, একই। থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি বুঝেছি। 6 নম্বরটা আবার বলেন, 6 নং আবার বলবো। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা একটি বড় শহর, একটি বড় শহর। ইট ইজ দ্য ক্যাপিটাল, নির্দিষ্ট করে বোঝাতে দা বসেছে। ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ওয়ান্স ইট ওয়াজ ফেমাস ফর মসলিনস ইন দ্য হোল ওয়ার্ল্ড, পৃথিবী থেকে দা বসে। আচ্ছা, নাও দেয়ার আর লটস অফ অ্যাট্রাকটিভ প্লেসেস ফর দি টুরিস্টস, এখন পর্যটকদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। ইট ইজ অলসো এ সিটি অফ মস্ক, এটি একটি মসজিদের শহর, অথবা ইট ইজ দ্য সিটি অফ মস্ক, এটা হচ্ছে মসজিদের শহর। তো এই হচ্ছে আমাদের কথাবার্তা। এরপরে আসো আমাদের ক্রোসের ব্যবহার আমরা মোটামুটি আমাদের নিয়ম মানে পরীক্ষার সিলেবাসে নাই, তবে আমাদের জানতে হবে, জানা দরকার, তার জন্য একটু জানি। আসো একটু জেনে রাখার জন্য জেনে রাখো। কি বলেছে দেখো, প্রথমে রুল 1, কার কার আগে আর্টিকেল বসে না রুল নম্বর 1-এ, সেটা আমরা একটু জানবো। আচ্ছা, আল্লাহর নামের আগে আর্টিকেল বসে না, গডের নামে আর্টিকেল বসে না, ভাষার নামের আগে আর্টিকেল বসে না, যেমন ভাষা যেমন স্প্যানিশ, ইংলিশ, গ্রিক, ল্যাটিন, ভাষার নামের আগে আর্টিকেল বসে না। চতুর্থত কোনো বিষয়ের নামের আগে, যেমন যে বিষয় আমরা পড়ি, সাবজেক্ট আর কি, যেমন ইংলিশ একটা সাবজেক্ট, ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট, তারপর হচ্ছে তোমার ফিজিক্স একটা সাবজেক্ট। আচ্ছা গেল, এরপর দিনের নাম, কোন সপ্তাহের নাম, মাসের নাম, আর্টিকেল বসে না। দিনের নাম যেমন সানডে, মানডে, ফ্রাইডে। মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, নভেম্বর, ডিসেম্বর ইত্যাদি। রোগের নামের আগে আর্টিকেল বসে না, যেমন ফেভার, ডায়রিয়া, ক্যান্সার এটসেট্রা। ঋতুর নাম যেমন সামার, রেইনি, স্প্রিং। আমরা একটু আগে দা বসাইছি কিন্তু রেইনির আগে, তাই তো? আচ্ছা, এটা নিয়ে একটু বিতর্ক আছে, তোমার ঋতুর আগে কেউ কেউ আর্টিকেল বসায়, কেউ কেউ বসায় না। তো আমাদের যেহেতু ক্রস বসানোর নিয়ম নেই, সেক্ষেত্রে আমরা দাই বসাবো। ধাতুর নামের আগে আর্টিকেল বসে না, যেমন আয়রন, গোল্ড, সিলভার ইত্যাদি। কোন ছুটির নাম যেমন সামার ভ্যাকেশন। পাহাড় পর্বতের নাম, আমরা কিন্তু পড়েছিলাম পর্বত শ্রেণীর জন্য, পর্বত শ্রেণী। আর শুধু পাহাড় হলে আর্টিকেল বসে না, কিন্তু পর্বত শ্রেণী হলে দা বসে। হ্রদের আগে আর্টিকেল বসে না, দ্বীপের আগে আর্টিকেল বসে না, কিন্তু দ্বীপপুঞ্জের আগে দ্বীপ বসে, আমরা আগে পড়েছি একটু আগে। পার্কের নামের আগে আর্টিকেল বসে না, তবে চিড়িয়াখানার আগে দা বসে। সমুদ্র সৈকতের আগে আর্টিকেল বসে না, যেমন কক্সেস বাজারের আগে আর্টিকেল বসবে না। আচ্ছা ঠিক আছে, সবাই খেয়াল করো। খেলার নামের আগে আর্টিকেল বসে না, যেমন ক্রিকেট, ফুটবল, কাবাডি ইত্যাদি। মানুষ যদি জাতি বোঝায়, যেমন ম্যান ইজ মর্টাল, এরকম বাক্যের ক্ষেত্রে ম্যানের আগে আর্টিকেল বসে না। তারপর রাস্তার নাম, মানুষের নাম, খাবারের নাম, স্থানের নাম, এর পূর্বে আর্টিকেল হয় না। অর্থাৎ যে সকল ক্ষেত্রে আর্টিকেল হয় না তার একটা লম্বা লিস্ট আমাদের রয়েছে, এই লিস্টটা একটু মনে রাখা উচিত, এই আর কি। তারপর দেখো উদাহরণ খেয়াল করো, যে তোমার
যেমন আল্লাহ ক্যান হেল্প মি, আল্লাহ আমাকে সাহায্য করতে পারেন, এখানে আল্লাহর আগে ক্রস বসেছে। রফিক ইজ এ গুড বয়, দেখো রফিক একজন ব্যক্তির নাম, তার জন্য ক্রস বসেছে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ, কক্সবাজার একটি সমুদ্র সৈকতের নাম, তার জন্য কক্সবাজার আগে আর্টিকেল বসে নাই। এখানে হচ্ছে আমাদের আর্টিকেল কেন বসলো না সেই ব্যাপারটাকে আমরা জানলাম। তবে উপরে আমরা যে সকল বিষয় বলেছি, যেমন মনে করো কোনো ভাষার নাম, ভাষার নামের আগে আর্টিকেল বসে না, এটা ফাইন। তারপরে কোনো মানুষের নামের আগে আর্টিকেল বসে না, কোনো স্থানের নামের আগে আর্টিকেল বসে না। এই যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস একটু ঘাবলা আছে। ঘাবলা মানে কি, একটু ব্যতিক্রম ব্যাপার আছে, ঠিক আছে, একটু ব্যতিক্রম ব্যাপার আছে। প্রথমত আমরা ভাষার ব্যতিক্রমটা পড়ি, তারপর মানুষের ব্যতিক্রমটা পড়ি, স্থানের নামের ব্যতিক্রমটা পড়ি। এই তিনটি একটু ব্যতিক্রম আছে, আমরা তিনটি একটু দেখি। একটু ব্যতিক্রম আছে বিষয়টা তা আচ্ছা। কিন্তু দেখো, কিন্তুটা একটু পড়ি। কিন্তুটা কি? কিন্তু যদি তুলনা করা হয় তবে ব্যক্তি ও স্থানের নামের পূর্বে দি বসে তুলনা করলে। যেমন ধরো, সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ, সিলেটকে বলা হয় বাংলাদেশের লন্ডন। তাহলে দেখো, সিলেটকে কার সাথে তুলনা করা হয়েছে? সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হয়েছে। আমরা কেউ যদি বলতো যে হি লিভস ইন শূন্যস্থান লন্ডন, তাহলে আমরা লন্ডনের আগে কি বসাইতাম? ভালো করে খেয়াল করো, হি লিভস ইন ক্রস লন্ডন, আমরা এখানে আর্টিকেল বসাইতাম না, কারণ এটা একটা স্থানের নাম, স্থানের নামের আগে আর্টিকেল বসে না। কিন্তু এখানে লন্ডনের আগে দা বসলো কেন? এটা সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হয়েছে, তার জন্য সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। আচ্ছা, এরপর দেখো, মামুন ইজ দ্য নজরুল ইন আওয়ার ভিলেজ। যদি আমরা বলতাম যে আই লাইক নজরুল, আমি নজরুলকে পছন্দ করি, তাহলে এখানে শুধু নজরুল, তার জন্য ক্রস বসাতাম। কিন্তু এখানে বলেছে মামুন ইজ দ্য নজরুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে মামুনই হচ্ছে নজরুল, মানে মামুনের মধ্যে নজরুলের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে। এখানে মামুনকে কার সাথে তুলনা করা হয়েছে? নজরুলের সাথে তুলনা করা হয়েছে। তার মানে কোনো স্থান বা কোনো ব্যক্তিকে যদি কারোর সাথে তুলনা করা হয়, তাহলে আমাদের আর্টিকেল দি বসাতে হয়। এটা একটা ব্যতিক্রম ব্যবহার, এটা কোনো ব্যক্তি এবং স্থানের ব্যতিক্রম। ব্যক্তির ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যদি এই কথাগুলো থাকে, ধরো আই সি, আই থিঙ্ক, আই সিম উল্লেখ থাকে, তবে উচ্চারণ অনুযায়ী আমাদের এ অথবা এন বসাতে হবে। ব্যক্তির মানে মানুষের নামের আগে কিন্তু এ অথবা এন বসতে পারে। সেটা কখন? যদি আই সি, আই থিঙ্ক, আই সিম এই কথাগুলো উল্লেখ থাকে। আচ্ছা, যেমন ইউ আর এ সীমা, তুমি একজন সীমা, আইসি। মনে করো আইসি কথাটা যদি না থাকতো, আইসি কথাটা যদি না থাকতো, তাহলে কিন্তু আমার এখানে ক্রস বসতো, যদি আইসি কথাটা না থাকতো, রাইট? কিন্তু আইসি কথাটা থাকার কারণে সীমার আগে এ বসবে, যেহেতু সীমাটা এস দিয়ে শুরু। যেমন ইউ আর নজরুল, তুমি হচ্ছে নজরুল, আই থিঙ্ক আমি মনে করি, তা আই থিঙ্ক যদি আছে তাহলে তোমাকে এ বসাতে হবে, আই থিঙ্ক না থাকলে আমি ক্রস বসাতাম। ইউ আর এ রবি, তুমি একজন রবি, আই সিম, তাহলে আই সিম যদি না থাকতো তাহলে আমি ক্রস বসাতাম। 3 নম্বর, স্থান ও দেশের নাম শব্দ সংক্ষেপে থাকলে অথবা দেশের নামের সাথে পাঞ্জাব, নেদারল্যান্ডস, ইউনিয়ন, কিংডম, রিপাবলিক থাকলে দি বসবে। দেখো, দা ইউএসএ সংক্ষেপে আছে, তার জন্য দা ইউএসএ। যেমন আমরা এরকম বলি দা ইউকে, হ্যাঁ, দা ইউকে। আবার দা ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, ইউএই, এরকম আমরা বসাই থাকি। তারপরে মনে করো, যদি কোনো নামের সাথে কি থাকে, ইউনিয়ন কথাটা থাকে, কিংডম কথাটা থাকে, রিপাবলিক কথাটা থাকে, তাহলে সেই সকল দেশের নামের আগে দি বসে। যেমন দা ইউনাইটেড কিংডম, হ্যাঁ, ইত্যাদি। যেমন বাংলাদেশের যেটা নাম, দা রিপাবলিক, দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাহলে বাংলাদেশের নামের আগে দি বসে। যে তুমি শুধু বাংলাদেশ বলে ক্রস, কিন্তু যদি বলে দা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে দি বসে। আচ্ছা, গেল 4 নম্বর। আমাদের পরীক্ষা ক্রস আসে না, এটা আমাদের সিলেবাসে নাই। তারপর ইদানিং দেখা যায় 2-1টা বছরে মাঝে মাঝে দিচ্ছে, কিন্তু ক্রস দেওয়ার কথা না বা উচিত না, আমাদের সিলেবাসে নাই। 4 নম্বরটা একটু খেয়াল করো, অনেক সময় ভাষার নাম আর জাতির নাম একই হয়, তাই ভাষা বুঝালে আর্টিকেল বসে না, তবে জাতি বুঝালে দা বসে। তোমাকে এখন দেখতে হবে যে ভাষা বুঝাইছে নাকি জাতি বুঝাইছে। যদি ভাষা বুঝায় তাহলে তুমি ক্রস বসাবা, আর যদি জাতি বুঝায় তাহলে তোমাকে
দা বসাতে হবে। যেমন আমরা যদি বলি যে ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আমাদের আন্তর্জাতিক ভাষা, এখানে ইংলিশটা দিয়ে কিন্তু ভাষা বোঝাচ্ছে, তার জন্য এখানে ক্রস বসেছে। কিন্তু এখানে দেখো কি লেখা আছে, দা ইংলিশ, ইংরেজরা ইজ এ ব্রেভ নেশন, ইংরেজরা হচ্ছে একটি স্বাধীন জাতি, মানে সাহসী জাতি। তাহলে ইংরেজরা, এটা কিন্তু ভাষা বোঝায় নাই, ইংরেজরা এখানে কিন্তু জাতি মেন করা হয়েছে, রাইট? তাহলে দা ইংলিশ ইজ এ ব্রেভ নেশন, এটা জাতি বুঝাইছে, তার জন্য দা বসেছে। তাহলে গেল আমাদের 4 নম্বর। এবার রোল নাম্বার 2 তে যাই। অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস, এরপর আর্টিকেল হয় না। পসেসিভ কারা? পসেসিভ হচ্ছে মাই একটা পসেসিভ, মাই একটা পসেসিভ, তোমার হিস একটা পসেসিভ, হার একটা পসেসিভ, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এই যে পসেসিভ কেস রয়েছে। এবং অ্যাডজেক্টিভ এরপর যদি কোনোদিন শূন্যস্থান থাকে তাহলে সবসময় ক্রস বসবে। যেমন হি ইজ এ গুড বয়, গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কোনোদিন আর্টিকেল বসে না। যেমন হি ইজ মাই ব্রাদার, মাই একটা পসেসিভ কেস, এরপর কখনোই আর্টিকেল বসে না। রুল নম্বর 3 বলেছি আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে সকল নাউনকে গণনা করা হয় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ গুণবাচক বা দোষবাচক নাউন, যেটা গুণবাচক বা দোষবাচক, গুণবাচক বা দোষবাচক নাউনের আর্টিকেল হয় না। যেমন আই ট্রাইস, এটা আনকাউন্টেবল নাউন, তার জন্য ক্রস বসেছে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এটা গুণবাচক নাউন, এর জন্য তোমাকে ক্রস বসাতে হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আর্টিকেলের নিয়ম। নিচে একটা কথা লেখা আছে, দেখো, মগজটা ক্লিয়ার করুন, মানে হচ্ছে একটা ব্যতিক্রম ব্যাপার রয়েছে। মনে করো, এটা না হলেও চলে, কিন্তু আমাদের কারেকশন করার সময় এই কথাটা মনে রাখতে হবে না, এর জন্য একটু জাস্ট একবার দেখে যাই। সেটা হচ্ছে আই হ্যাভ এ ব্লু অ্যান্ড এ রেড শার্ট। দেখো, অ্যান্ড এর বাম পাশে দুই পাশে যদি আর্টিকেল থাকে তাহলে দুইটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, দুইটা কলমকে বোঝানো হচ্ছে, যে আই হ্যাভ এ ব্লু অ্যান্ড এ রেড পেন। কিন্তু অ্যান্ড এর দুই পাশে যদি আর্টিকেল না থাকে তাহলে কিন্তু একটা জিনিসকে বোঝানো হচ্ছে। তুমি যদি বলো যে আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন, আমার একটা নীল লাল কলম আছে, মানে একটা কলমের ভিতর দুটি কালি হয়, কলম কিন্তু একটা, অ্যান্ড এর পরে আর্টিকেল না থাকার কারণে। আবার দেখো, দা হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, অ্যান্ড এর ডান পাশে কিন্তু বাম পাশেও দিয়েছে, ডান পাশেও দিয়েছে, তাহলে এই যে দুইজন ব্যক্তি, কিন্তু হেডমাস্টার একজন, সেক্রেটারি একজন। কিন্তু অ্যান্ড এর পরে দেখো এখানে আর্টিকেল কিন্তু নাই, একটা আর্টিকেল আছে দি, অ্যান্ড এর পরে নাই, তাহলে কিন্তু লোক কয়জন? একজন ব্যক্তি। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা কয়জন মানুষ? একজন মানুষ, মানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। ড্রিঙ্কস টি, চা পান করেন। তো এই হচ্ছে ব্যাপার, আমাদেরকে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা মগজটা ক্লিয়ার করুন, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কারেকশনের সময় লাগতে পারে, তার জন্য একটু পড়াই রাখলাম আর্টিকেলে। তো আর্টিকেলে আমাদের আজকে যে টার্গেট ছিল সেটা আমাদের মোটামুটি ফিল আপ হলো। এরপরে আমাদের যে ক্লাসের টার্গেট, আজকে অনেক বড় ক্লাস বলেছি কারণ আমাদের অনেকগুলো পড়া আছে। তো প্রথমে আমাদের ডান হয়ে গেল, তোমার কি বলো, আর্টিকেল দি এবং ক্রসের ব্যবহার, আমরা আলহামদুলিল্লাহ এটা কমপ্লিট করেছি। এবার যাব ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন 2021-এ। এরপর আছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস 2005 থেকে 2008, অনেক ব্যাপার, অনেক বিষয়। তো যাই হোক, আমি আগে ডব্লিউএসটা তাড়াতাড়ি করে ফেলি, তোমরা সবাই ডব্লিউএস কোশ্চেনটা করো 5 মিনিটের মধ্যে, এরপর আমি তোমাদেরকে মিলাই দিচ্ছি। অনেক উপরে চলে গেছি তো, মানে নিচে চলে গেছে। আচ্ছা, ডব্লিউএসটা সবাই করে ফেলো। এক মিনিট, মানে একটু মেলা উপরে আছে তো। অনেক উপরে চলে গেছে রে, পিডিএফটা ওপেন হচ্ছে না। হুম, অবশেষে তার দেখা পেলুম। লেখো,
2021 সাল সবাই লেখো, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট সময়ের ভিতর সবাই লিখে ফেলো। হ্যাঁ, এই 7টি প্রশ্ন সবাই লিখে ফেলো, 5 মিনিট সময় দিচ্ছি। 10টা 2 বাজে, 10টার 7 তোমাদের করা শেষ। সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। জিহাদ বলেছে, জিহাদ বলেছে অমিশন পার্টিকেল মানে হচ্ছে ক্রস যদি আসে তাহলে হিরো আলম সূত্র প্রয়োগ করা যাবে কিনা। হ্যাঁ, তোমার যা আছে তাই বসাই দেবা। যেখানে এক অথবা একটি কথা প্রকাশ পাবে না, টিটা খানাখানি অর্থ প্রকাশ পাবে না, সেখানে এই আর্টিকেল মানে ক্রস মাইরে দেবা। তো ক্রসের বিষয়ে আমরা প্র্যাকটিস করব, সমস্যা নাই, প্র্যাকটিস করলে বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। আপাতত ডব্লিউএস গুলো করো। আর 2 মিনিট আছে, করে ফেলো সবাই।
আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখো উত্তরগুলো সবাই একটু ম্যাচ করে নাও, এবং কোথাও যদি বুঝতে সমস্যা থাকে সেটা আমি আমার কাছে জিজ্ঞেস করবে। প্রথমে, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট টু গেট দ্য নোবেল প্রাইজ। অন্য কোনো চিন্তা ভাবনা ছেড়ে দিন, 7 নম্বর সূত্রে করে দিন। ঠিক আছে, যেমন রবীন্দ্রনাথের জায়গায় একটা হু মাইরে দেব, আর কোনো পরিবর্তন হবে না। হু ওয়াজ দ্য ফার্স্ট টু গেট নোবেল প্রাইজ, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। কোন প্রথম, কে প্রথম ইন্ডিয়ান ছিলেন যে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? তাহলে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ গেল, এটা এ নম্বর শেষ। বি নম্বরে বলেছে দিস বুকস আর মাইন, এই বইগুলো হয় আমার। তাহলে কাহার, কাহার, কাহার মানে কার আর কি। তাহলে হুস অক্সিলারি, তারপর অক্সিলারি হচ্ছে ডব্লিউ হচ্ছে হুস, অক্সিলারি আর সাবজেক্ট হচ্ছে দিস বুকস। আবার যদি কেউ বলে যে কোন বইগুলো আমার, কোন বইগুলো ইয়োর, সরি, যে হুইচ বুকস, হুইচ বুকস আর ইয়োর্স, কোন বইগুলো তোমার। এটা কঠিন হয়, এটা বাদ দাও, তোমাদের বলবা হচ্ছে এই বইগুলো কার, উত্তর হচ্ছে আমার। হুইচ বুকস আর মাইন, মাইন না ইয়োর্স, ইয়োর্স হবে, মাইন হচ্ছে হুম, হ্যাঁ, ও যেটা লিখছিলাম ওটা অনেকেই লিখছো, তাই তো। তো হুইচ বুকস আর ইয়োর্স, কোন বইগুলো তোমার, ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার সি নম্বর, দি নয়েস গোলমাল টি ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করেছিল। তাহলে কি তোমাকে ডিস্টার্ব করেছিল? এখানে দি নয়েস এর জায়গায় শুধু হোয়াট বসাই দিলে হয়ে গেল। হোয়াট ডিস্টার্ব ইউ, কোন জিনিসটা তোমাকে ডিস্টার্ব করেছিল। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি অবজেক্ট বাদ দিয়ে করবে, মানে ব্যক্তি বাদ দিয়ে করবে, সেক্ষেত্রে হোম অক্সিলারি ডিস্টার্ব থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য নয়েস, বাকি অংশ ডিস্টার্ব। তারপর হচ্ছে তোমার টি নম্বর, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে। বইটা কোথায়? অন দ্য টেবিল। প্রথমে কোথায় মানে হোয়ার, অক্সিলারি ইজ, সাবজেক্ট হচ্ছে দ্য বুক। অথবা তোমার কাছে যদি মনে হয় তুমি দি বুক বাদ দিয়ে করবে, তাহলে হোয়াট ইজ অন দ্য টেবিল। হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে, সে তার লেকচারটাকে গতকাল ডেলিভার করেছিল। তোমার কাছে যদি মনে হয় কি লেকচার করেছিল, মানে কি ডেলিভার করেছিল, তার লেকচারটাকে ডেলিভার করেছিল। তাহলে হোয়াট দিয়ে প্রশ্নটি করলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডেলিভার্ড থেকে ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ ডেলিভার ইয়েস্টারডে। তোমার কাছে যদি মনে হয় প্রশ্ন যে আমি এই তথ্যটি বাদ না দিয়ে আমি ইয়েস্টারডে তথ্যটা বাদ দিব, যে গতকাল মানে কখন সে ডেলিভার করেছিল তার লেকচারটি, উত্তরটা হচ্ছে গতকাল। তো প্রথমে কখন মানে হোয়েন, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ডেলিভার্ড হিজ লেকচার থেকে ডেলিভার হিজ লেকচার। তারপরে এফ নম্বর, শি স্টাডিড হার্ড, সে কঠোর পড়াশোনা করেছিল, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো ফলাফল করার উদ্দেশ্যে। আমরা জানি টু প্লাস ভার্ব থাকলে আমাদের সবটুকু বাদ দিতে হয়। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কেন, অক্সিলারি ডিড, সাবজেক্ট শি, বাকি অংশ স্টাডি হার্ড। হোয়াই ডিড হি স্টাডি হার্ড? আচ্ছা, এরপর এসো জি নম্বর, দ্য পেন কস্ট মি 50 টাকা, কলমটি আমার কাছে 50 টাকা দাম হয়েছিল। আচ্ছা, টাকার পরিমাণ বোঝাতে সবসময় হাউ মাচ, আগেও করেছি অনেকবার, হাউ মাচ। কস্ট হচ্ছে ভি2 রূপে আছে, তার জন্য ডিড, সাবজেক্ট হচ্ছে দ্য পেন, বাকি অংশ কস্ট মি থেকে কস্ট ইউ। আশা করি তোমাদের হয়েছে। আচ্ছা, হোয়াট ডিড, না ডিড হবে না, হোয়াট ডিস্টার্বড ইউ, হোয়াট ডিস্টার্বড ইউ হতে পারে, ডিড হবে না। 7 নম্বর সূত্র অনুসারে আমার তোমার যদি সাবজেক্ট বাদ দিয়ে করি, আমাকে ডু ডাজ ডিড কিচ্ছু আনতে হবে না, জাস্ট শুধু ডব্লিউএসটা পরিবর্তন করে দিলে হবে।
শামীম বলেছে এই নম্বরটা কি হু দিয়ে হবে কিনা, এই নম্বরটা না, হু দিয়ে হবে না। ও হু ডেলিভার্ড না, এটা নম্বর দিবে না, কারণ আই, উই, হি, ইউ এগুলো বাদ দিয়ে হু দিলে মোটামুটি স্যারেরা নম্বর সাধারণত দেন না। হাউ মাছ টাকা দিবা না, টাকা বাদ যাবে, হাউ মাছ বলবা। হাউ মাছ টাকা হয় না, হাউ মাছ বলবা, টাকার পরিমাণ বুঝতে হাউ মাছ, টাকা বাদ যাবে। আচ্ছা, এফ নম্বরটা হাউ দিয়ে করলে হবে কি, এফ নম্বরটা হাউ, হ্যাঁ, স্টার হার্টটাকে বাদ দিয়ে হাউ করা যাবে। মোহাম্মদ রখন বলেছে এ নম্বর হোয়াট দিয়ে হবে কিনা, এ নম্বরে কি বলেছিল, এ নম্বরে হোয়াট দিয়ে হবে কিনা, না হোয়াট দিয়ে হবে না। আচ্ছা, আচ্ছা গেল, এরপরে কি আছে, জি নম্বরটা হাউ মেনি দিয়ে হবে কিনা, হাউ মেনি টাকা, হ্যাঁ হবে। হাজেরা কস্ট তো প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ফর্ম হিসেবে বসে নাই হাজেরা, এখানে পাস্ট টেন্স হিসেবে বসেছে। জি নম্বরটা ডু দিয়ে করলে হবে কিনা, জি নম্বরটা ডু দিয়ে করলে হবে কিনা, না ডু দিয়ে করলে হবে না। এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কিভাবে বুঝলাম পাস্ট টেন্সে আছে, দেখো যদি প্রেজেন্ট টেন্সই হতো তাহলে হচ্ছে দি পেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য নিশ্চয়ই কস্টের সাথে এস বাই এস থাকতো, তাই না, একটা কলমের জন্য তো নিশ্চয়ই এস বাই এস থাকতো, তো সেটা যদি এস বাই এস নেই সেহেতু এটা প্রেজেন্টে নাই, এটা পাস্টে আছে। থ্যাংক ইউ। তো এবার আসো আমরা রাইট ফর্ম অফ ভার্বস দিকে যাই। স্যার বইয়ে এগুলো প্রশ্ন নেই, অন্য প্রশ্ন দেওয়া আছে, বইতে একটু টাইপিং এ মিস্টেক আছে আগের বইতে, পরে যে বইটা দিছি আমি সেইখানে ঠিক মানে ঠিক আছে, মানে সর্বশেষ যেটা বের করছে ওইটা ঠিক আছে, আগে যারা নিছিল প্রশ্ন একটু ঝামেলা আছে, ওইখানে প্রশ্ন একটু টাইপের সমস্যা আছে। তো দেখো এই কি শেষ, এরপর রাইটিং ভার্ব পার্টটা আমরা আমরা চলি, আমাদের এবার যাব হচ্ছে কোথায়, রাইট ফর্ম অফ ভার্বসে। অনেকগুলো রাইট ফর্ম ভার্বস আছে আজকে, তোমরা একটু সবাই দেখো। আমাদের 5 থেকে 2008 পড়া ছিল, তোমরা প্লিজ একটু আগে 5 দাগ করো, অনেক রাইট ফর্ম ভার্বস প্র্যাকটিসের ব্যাপার আছে। দেখো তো এই 2005 সালের প্রশ্নে কার কতটা হয়, 7টার ভিতর কয়টা হয়, আমি তোমাদেরকে 3 মিনিট সময় দিচ্ছি। হাউ মেনি কস্ট হবে না, ধূসর পাণ্ডুলিপি, যে নম্বর হাউ মেনি দিয়ে করা, হাউ মেনি টাকা দিয়ে করা যেতে পারে, তবে না করাটাই ভালো, টাকার পরিমাণ হাউ মাছ দিয়ে করবা। এফ নম্বরটা হাউ দিলেও হবে কিনা, হাউ দিলে হবে না, হাউ মাছ করতে হবে। আচ্ছা, সি নম্বরটা একটু বুঝাই দেন, সি নম্বরটা তো আমি চলে আসছি এখান থেকে, সি নম্বরটা কি ছিল, সি নম্বরটা কি ছিল, সরি, সি নম্বরটা হচ্ছে তোমার ছিল কোথায়, সি নম্বরটা ছিল হচ্ছে দ্য নয়েজ ডিস্টার্ব মি, তাহলে হুইচ ডিস্টার্ব মি বা হোয়াট ডিস্টার্ব মি, এখানে তোমার সি নম্বরটা হচ্ছে বস্তু, আমি সাবজেক্ট বাদ দিয়ে করেছি তার জন্য হোয়াট বসাই দিয়েছি, দি নয়েজ হচ্ছে গোলমাল একটা বস্তু, আর মি বাদ দিয়ে করলে হোম দিয়ে করা যায়, ঠিক আছে হাজিরা, সবাই একটু করে ফেলো এই 5টি। 3 মিনিট সময় দিচ্ছি, এরপর এর ভিতরে সবাই করে ফেলো। আর 1 মিনিট সময় দিচ্ছি।
থ্যাংক ইউ। তো হয়ে গেছে আমাদের। আচ্ছা, তো দেখো উত্তরগুলো মিলে না। প্রথম বাক্যটিতে বলেছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা তো আগেও করেছো। বি নম্বরটায় টুমোরোটা আছে, টুমোরো থাকার কারণে ফিউচার ইনডিফিনিট বুঝতে হচ্ছে, মানে ভবিষ্যৎ বুঝতে হচ্ছে। সি নম্বরটায় কোনো টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, তো টেন্সের কোনো ইন্ডিকেটর না থাকার কারণে বা পয়েন্টিং ওয়ার্ডস না থাকার কারণে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডি নম্বরটা তো পড়েছি আমরা যে একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে আইএনজি। এই নম্বরটা টুর পর পরিবর্তন হয় না। এফ নম্বর হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, তো নেক্সট উইকটা থাকার কারণে ফিউচার ইনডিফিনিট টেন্স। সব একটু বুঝে নাও, অ্যান্সারটা মিলিয়ে নাও কার কটা হলো, একটু ব্যাখ্যাটা দেখো। ম্যান ইজ মর্টাল, আমরা কিন্তু এটা পড়েছি, একেবারে আনকমন না কিন্তু, তাই না? কয়েকদিন আগে পড়লাম আমরা এটা। তাহলে ম্যান ইজ মর্টাল, আমরা জানি ব্র্যাকেটে টু থাকলে বাদ, বি মানে অ্যামিজার ওয়াজার, তাহলে এখানে ম্যান বলতে একজনকে বোঝানো হয়েছে। সরি, কি বলেছে আসলে, এটা খুবই ডিস্টার্ব করতেছে। আচ্ছা, ম্যান ইজ মর্টাল, মানুষ হয় মরণশীল। দা সান, সূর্য, উইল রাইজ, এখানে টুমোরো থাকার কারণে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর তোমরা জানো যে ফিউচার ইনডিফিনিট টেন্স মানে শ্যাল উইল প্লাস ভি ওয়ান। তাহলে দি সান উইল রাইজ at 5:16 tomorrow. আচ্ছা, সি নম্বর, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে ডাক দেই। এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলো তো? আসলে তো কোনো টেন্সই নাই, মানে আমরা বুঝতেছি না, তাই না? তো যদি এরকম বোঝো যে এটা তো কোনো টেন্সই নাই, আমি তো বুঝতেছি না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যামিজার ওয়াজার থাকলে বুঝতাম, বা নাও এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতাম, কিন্তু সেগুলো তো নাই। যদি না থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? গরিবের টেন্স ভি ওয়ান, তাহলে কল থেকে কলই বসবে। ডি নম্বর, আই স মাই ফ্রেন্ড ওয়াক, তাহলে স একটা মেইন ভার্ব, আবার ওয়াক একটা মেইন ভার্ব। আমরা জানি একই বাক্যে দুটো মেইন ভার্ব থাকলে পরবর্তী মেইন ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। স থেকে স আর ওয়াক, তার জন্য ওয়াক থেকে ওয়াকিং। দেখো তো রাইট ফর্ম ভার্বস এখন একটু সহজ লাগে কিনা, আগে একটু কঠিন বলে মনে হতো। এই নম্বর, ইউ আর নট টু লিভ দ্য স্কুল উইদাউট মাই পারমিশন, তুমি স্কুল ছেড়ে চলে যেতে পারবে না আমার পারমিশন ছাড়া। তাহলে এখানে টুর পরে পরিবর্তন হবে না, টুর পরে যা আছে তাই। আমরা জানি ভি ওয়ান বসে টুর পরে। শুধুই কি টু? শুধুই টু না, মোডাল এবং টুর পর। মোডাল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাড বেটার, উড রাদার, এই যে মোডাল গুলো আছে, এবং টু, এরপর ভি ওয়ান বসে, অর্থাৎ এদের পর পরিবর্তন হয় না, যা আছে তাই। ইউ আর নট টু লিভ, এখানে শুধু লিভ আছে, লিভই বসে যাবে। এফ নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, এটা 3 নম্বর কন্ডিশন, মনে আছে কিনা তোমাদের? আমরা পড়েছিলাম সূত্র। তাহলে হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি, ইউ উড হ্যাভ, আচ্ছা আমি এখানে উত্তরটা ভুল লিখছি, উড হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, তাহলে উড হ্যাভ পাসড। দেখো টাইপিং এ ভুল আছে একটু। গেল এটা, তাহলে এফ নম্বর গেল। তারপর জি নম্বর কি বলছে দেখো, দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, নতুন কম্পিউটার আগামী সপ্তাহে আসবে। তাহলে নেক্সট উইকটা হচ্ছে আগামী সপ্তাহে, মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমাকে শ্যাল অথবা উইল প্লাস ভি ওয়ান বসাতে হবে। তাহলে দ্য নিউ কম্পিউটার উইল অ্যারাইভ নেক্সট উইক। তোমাদের প্রতি কথা হচ্ছে, দেখো যাদের ভুল গেছে তারা একটা কি করবা, এখন তো বুঝে নিয়েছো সব কটা, তাই না? আবার একবার বাড়িতে বাসায় আমার ক্লাস শেষ হওয়ার পরে আবার একবার লিখবা 5 থেকে 8 সাল, তাহলে কিন্তু আরেকবার লেখা হয়ে গেলে তোমার এটা আরেকবার ব্রেইনে নক করবে এবং তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, তোমাকে বারবার লিখতে হবে। বাসায় একটু সময় দাও এবং লেখো, কারণ ইংরেজিটা তো একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, পাস করে যাও। এটা যদি বজায় রাখো কিন্তু পরের ক্লাসে ঝামেলা হয়ে যাবে। সো এর জন্য ইংলিশে একটু টাইম বেশি দিয়া ইংলিশটাকে সাইজ করে ফেলো, ঠিক আছে? অনেকে মনে করতেছে ইংলিশের কারণে অন্যান্য সাবজেক্ট পড়া হচ্ছে না, সে না হোক সমস্যা নাই, ইংলিশটাকে আগে পাস করে নাও, অন্যান্য সাবজেক্ট পড়ো, ফাঁকে ফাঁকে পড়ো, তবে ইংলিশটাকে বেশি গুরুত্ব দাও। এনিওয়ে, তারপরে কি বলেছে দেখো, 2006 সাল, একটু সবাই করে ফেলো, 3 মিনিট সময় দিচ্ছে, যেহেতু এগুলো মোটামুটি সহজ বা আমরা। রুবিনা বলেছে শ্যালো উইলটা একটু বোঝান। শোনো, উইলটা
ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, বাকি সব পার্সনের ক্ষেত্রে উইল বসে। একটু মনে রাখো, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, বাকি সব পার্সন মানে সেকেন্ড পার্সন থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। শামীম ওসমান, মোডালের রুলটা আরেকটু বুঝেন। মোডালের রুলটা হচ্ছে, মোডাল মানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের পর যেমন টুর পর এবং মোডালের পর এই ক্যান, কুড, মে, মাইট এর পর যা আছে তাই বসবে, কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। দেখো করে ফেলো। রাইট ফর্ম এখন সহজ হয়ে যাওয়ার কথা সকলেরই, কারণ আমরা অনেক সূত্র পড়েছি, সেগুলোকে এখন প্রয়োগ করা। জিহাদ বলেছে এফ নম্বরটা আবার বলতে। এফ নম্বরটা জিহাদ, বাম পাশে কি আছে? হ্যাড প্লাস ভি3 আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3 বসবে। মোহাম্মদ ওসমান, বিগত সালের কোশ্চেন গুলো অ্যান্সার পিডিএফ করে দিলে ভালো হয়। এগুলো তো আমার বইতে আছে, বা তোমাদের যে বই কিনেছো বইতে থাকার কথা। থ্যাংক ইউ, তোমাদের টাইম মোটামুটি শেষ। দেখো কি বলেছে। প্রথমে আমাদের সূত্র সবারই জানার কথা, এটা আমরা জানি, পড়েছি আমরা। যারা পড়ো নাই বিগত ক্লাস, তারা করো নাই, বিগত ক্লাসগুলো করতে হবে। দ্য রেইন স্টপ বিফোর দ্য গেস্টস কেম, বিফোর এর বাম পাশে হ্যাড প্লাস ভি3 বসে, তাহলে হ্যাড স্টপড। বি নম্বর, চ্যারিটি মানে দানশীলতা, বিগিন অ্যাট হোম, দানশীলতা ঘরেই শুরু হয়, এটা একটা চিরন্তন সত্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে চ্যারিটি একটি গুণের নাম বোঝানোর কারণে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে একটা জিনিস হয়েছে।
আমরা জানি যে একটা জিনিস হলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, তাহলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। এখানে বিগিন থেকে বিগিনস। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। দানশীলতা ঘর থেকে শুরু হয়। সি। ইউ হ্যাড বেটার টু স্পিক। তোমরা জানো যে হ্যাড বেটার একটা মোডাল, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এর মতো একটা মোডাল। তো মোডালের পর ভি ওয়ান বসে, মোডাল এবং টুর পরে ভি ওয়ান বসে, পরিবর্তন হয় না, যা আছে তাই। তাহলে আমরা জানি ব্র্যাকেটে টু থাকলে টু বাদ দিতে হয়। তাহলে হ্যাড বেটার স্পিক দ্য ট্রুথ। তিনটি প্রশ্ন আমাদের হয়েছে আশা করি, কারো কোনো প্রশ্ন থাকার কথা না। ডি নম্বর একটু প্রশ্ন থাকতে পারে। দেখো ডি নম্বরটায় প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, হোয়াট ইউ রিড অ্যাট দিস মোমেন্ট। বাক্যের মধ্যে আমরা জানি যে নাও, রুল নাম্বার 2 তে আমরা পড়েছি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে, তাই তো। কিন্তু এই বাক্যটা দেখো ডব্লিউএস দিয়ে আছে, কি দিয়ে আছে, ডব্লিউএস দিয়ে আছে, হোয়াট দিয়ে আছে, তাহলে ডব্লিউএস এর ফরম্যাটে যেতে হবে। আমাকে ডব্লিউএস এর ফরম্যাটে যেতে হবে। ডব্লিউএস এর ফরম্যাটটা কি মনে আছে কিনা, প্রথমে ডব্লিউএস, তারপরে অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপরে বাকি অংশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াট, তারপর অক্সিলারি। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো ইউ আর, এখানে ইউ আর রিডিং, তাহলে আমি আর বসাবো আগে, সাবজেক্ট হচ্ছে ইউ, বাকি অংশ রিডিং অ্যাট দিস মোমেন্ট। হোয়াট আর ইউ রিডিং অ্যাট দিস মোমেন্ট। ক্লিয়ার? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি, কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাটে আমাকে লিখে করতে হয়েছে। এই নম্বর, ইট ইজ মেনি ইয়ার্স, অনেক বছর হয়ে যায়, সিন্স আই সি ইউ লাস্ট। সিন্স এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে ভি টু বসে। তাহলে দেখো এখানে ইজ প্রেজেন্ট টেন্স আছে, তার জন্য সির পাস্ট টেন্স স। ফজলে রাব্বি বলেছো সিন্স রাইট ফর্ম ভার্বস এর উত্তর, শুধু উত্তর লিখলে হয় তোমাদের, মানে শুধু উত্তর লিখলেই হয়। আবার যদি পুরোটা লেখো আন্ডারলাইন করতে হবে। তবে কিছু কিছু বাক্য পুরোটা উঠাইতে হয়, যেমন এই যে ডব্লিউএস দিয়ে যদি থাকে পুরোটা উঠাইতে হয়। আমি সাধারণত তোমাদেরকে উৎসাহিত করি পুরোটা উঠাতে, কারণ তাতে স্যারের খাতাটা দেখতে একটু সুবিধা হয়। এফ নম্বর, সূত্র নম্বর 13তে আমরা পড়েছি হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। একটু আগে একটা করেছিলাম 2005 সালে, 2006 সালে একই প্রশ্ন এসেছে, উড হ্যাভ হেল্পড। তিনটা কন্ডিশন। জি নম্বর, তোমরা জানো যে পজিটিভ ভার্ব বোঝাতে মেক, মেড, মেকিং, লেট, লেটিং, এরপর ভি ওয়ান। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং, এরপর ভি থ্রি। তাহলে এখানে গট রয়েছে, গটের জন্য ওপেন এর ভি থ্রি বসবে। আর তোমার হচ্ছে ওপেন এর ভি থ্রি হচ্ছে তোমার কি, ওপেন থেকে ওপেনড। দেখো আশা করি অবশ্যই হয়েছে। আর মানে একটা প্রশ্ন আনকমন না, আমরা আগে করেছি। তো এই হলো ব্যাপার। আবার একটু যদি বলি, তোমরা অনেকে আবার বলো স্যার এটা বুঝি না, এটা আবার বলেন, তার জন্য আবার একটু বলি 2006 সাল। দ্য রেইন হ্যাড স্টপড। তোমরা জানো যে বিফোর বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি বসে, তাহলে হ্যাড স্টপ। ও না, এটা তো বলছে কোনটা, না কোনটা, এটাই তো না, কোনটা, এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটাই। তাহলে দি রেইন হ্যাড স্টপড, মানে তোমার বিফোর বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি। 2 নম্বর চ্যারিটি, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মূল ভার্বের সাথে এস বাই এস, বিগিন থেকে বিগিনস, একটি গুণের নাম। তারপর হচ্ছে তোমার সি নম্বর, হ্যাড বেটার একটা মোডাল, মোডালের পর ভার্বের পরিবর্তন হয় না, যা আছে তাই, মানে স্পিকই বসবে। হোয়াট আর ইউ রিডিং এট দিস মোমেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু ডব্লিউএস কোশ্চেনের ফরম্যাটে সাজাতে হয়েছে। এই নম্বর, সিন্স এর বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকার কারণে ডান পাশে ভি টু, তাই স থেকে সি থেকে স। এফ নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি। জি, গটের পরে ভি থ্রি, ওপেন থেকে ওপেনড। এবার 2007 সালের প্রশ্নটি সমাধান করো। 3 মিনিট সময় দিচ্ছি তোমাদের করার জন্য।
আসাদ, জি নম্বর কয় নম্বর রুল? জি নম্বর নোটে পড়েছি আমরা আসাদ। জি নম্বর নোট করে রাখো, ওটা রুলের ভিতরে দেই নাই, ওটা হচ্ছে আলাদা আমরা নোট করে পড়েছিলাম। গেট, গট, গেটিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এদের পর ভি3 বসে। শামীম ওসমান প্রশ্ন করেছো সিন্স প্লাস মর্নিং থাকলে কি হয়। দেখো, সিন্স অথবা ফর প্লাস সময় থাকলে ওই তোমার হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তখন বোঝায় কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে। আর সিন্সের পর যদি দেখো একটা পুরো বাক্য আছে, তখন তোমার ওই সূত্রটা দেখতে হবে যে সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে ডান পাশে পাস্ট টেন্স, সিন্সের বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি3। দেখো, করে ফেলো সবাই। সাতটা আমাদের প্রশ্ন, 2007 থেকে 7টা প্রশ্ন করে ফেলো সবাই। 3 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি। থ্যাংক ইউ, আমাদের সময় মোটামুটি শেষ। আচ্ছা, প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। ইউ হ্যাভ ডু এ রং টু হিম। ইউ হ্যাভ ডু, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি জানি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এটা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তো সেক্ষেত্রে তোমার ইউ হ্যাভ তো হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ দেওয়া আছে, তাহলে তোমার গঠনটা সম্পূর্ণ করতে হবে। গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের 3 নম্বর। তাহলে এখানে ডু থেকে কি আসবে বলো? ডান।
আচ্ছা দেখো কি বলেছে যে তারপরে একটু বিতর্ক, মনে আমার বইতে স্ট্রোক লেখা আছে, মূলত স্ট্রাক হবে। তোমরা একটু কারেক্ট করে ফেলো। স্ট্রাইকের পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক। হি স্ট্রাক মি, সে আমাকে আঘাত করেছিল। সো হার্ট, এতটাই জোরে, দ্যাট আই ফেল ডাউন, যে আমি পড়ে গেলাম। আচ্ছা এখানে আমরা এই টেন্সটাকে কিভাবে ধরলাম যে এটা পাস্ট টেন্স? এটা ধরলাম হচ্ছে ডান পাশের অর্থ দেখে। আমরা ডান পাশটা একটু দেখি। ডান পাশে লেখা রয়েছে আই ফেল ডাউন, আমি পড়ে গিয়েছিলাম। আমি পড়ে গিয়েছিলাম, দেখো ডান পাশের অর্থ দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কিন্তু এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স এমনিতে বুঝতাম না, কিন্তু পাস্ট ইনডিফিনিটটা বুঝলাম হচ্ছে ডান পাশের অর্থ দেখে। আই ফেল ডাউন, ফেল মানে আমি পড়ে গেলাম, তো এর জন্য স্ট্রাইক থেকে স্ট্রাক হবে। পাস্ট টেন্স স্ট্রাক। থ্যাংক ইউ। এরপর আসো সি নম্বর। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। তাহলে দেখো আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এর বাম পাশের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর বাম পাশে আছে হি, তো হির জন্য নিশ্চয়ই বি ভার্ব থেকে ইজ বসবে, হি ইজ, তাই না? হি ইজ। তারপর দেখো ডি নম্বর। হি লাই ডাউন, সে শুয়ে পড়েছিল, অ্যাজ কারণ, হি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। আমরা এই বাক্যটাও ওই আগের বি নম্বর বাক্যের মতো, আমরা টেন্সটা দেখে বুঝতে পারছি না, তবে অর্থ ডান পাশের টুকু দেখে আমরা যেটুকু ধরছি, সরি ভালো ডিস্টার্ব হচ্ছে। তো কি বলছে দেখো, আমরা ডান পাশেরটা অর্থ দেখে বুঝছি যে হি লাই ডাউন, সে শুয়ে পড়লো, অ্যাজ কারণ, হি ওয়াজ টায়ার্ড, সে ছিল ক্লান্ত। তো ডান পাশের অর্থ দেখে বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য লাই থেকে লে বসবে, হি লে ডাউন, হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। সমস্যা নেই, ক্লাস করা কোনো সমস্যা নেই, কারণ ক্লাস করতে ভালোই লাগছে, এমনিতে তো মনে করো সমস্যা নেই। তোমরা একটু কষ্ট মনে করে দেখো, বা আস্তে আস্তে করে করি আমরা, কারণ আমাদের সামনে পরীক্ষা, পাস করতেই হবে ইনশাআল্লাহ। দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস, নদীটি তার তীর ছাপিয়ে গেছে। এটাও সেই এ নম্বর বাক্যের মতো। দেখো এ নম্বর বাক্যটা তোমরা যেভাবে করেছো, জাস্ট ই নম্বর বাক্যটা একই রকম। এখানে গঠনটা দেখো, সাবজেক্ট হচ্ছে দি রিভার, সাবজেক্ট দেয়া আছে, তারপরে ভার্ব দেয়া আছে কি বলো, হ্যাজ। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ আছে বা হ্যাজ আছে। তো যেহেতু সাবজেক্ট প্লাস হ্যাজ আছে, তাহলে গঠনটা ফিল আপ করতে হবে। গঠনে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, তাহলে ওভারফ্লোর ভি থ্রি হচ্ছে ওভারফ্লোড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনটা খেয়াল করতে হবে। তা দেখো এফ নম্বর। এফ নম্বরটা সূত্র আমরা পড়েছিলাম যে 9 নম্বর সূত্র পড়েছিলাম মেবি, 9 নম্বর, হ্যাঁ 9 নম্বর কি, হ্যাঁ বোধহয় 9 নম্বর বা 10 নম্বর হবে। তো নাম্বারটা মনে নেই, মনে আছে যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড ওর, এরপর ভার্বের সাথে কি বসে, আইএনজি বসে। দেখো মনে আছে কিনা, আমরা এটা হ্যাঁ 9 নম্বর সূত্রে পড়েছিলাম। দেখো আইএনজি বসানোর নিয়মগুলো। তো আই ক্যান নট হেল্প, লাভ থেকে লাফিং। দ্য ফ্রুট, ফলটি, একটা ফল বুঝাইছে, এর জন্য মূল ভার্বের সাথে এস বাই এস। টেস্ট থেকে টেস্টস, একটা জিনিস বুঝালে মূল ভার্বের সাথে এস বাই এস বসে, তাহলে টেস্ট থেকে টেস্টস। আশা করি তোমাদের হয়েছে। এবার 2008 সালের প্রশ্নটা সবাই করে ফেলো। 2008 সালের প্রশ্নটা একটু এলোমেলো দিয়েছে, অর্থাৎ এটা হচ্ছে একটা প্যাসেজ আকারে দিয়েছে। এই ঝামেলা এইভাবে দেওয়াটা ঠিক না, তবে আমাদের 3 বছর, 3টা সালে মূলত এইভাবে দিয়েছে, 3টা বছর, 3বার এরকম করে আসছে, আর সব সময় আমাদের ওই আলাদা বাক্য আকারে আসে। তো আলাদা বাক্য আকারেই পরীক্ষা আসবে, তবে 2008 সালের প্রশ্ন একটু করে ফেলি, সবাই করো দেখি। সময় দিচ্ছি 3 মিনিট, 43 বাজে। আমাদের এরপরে আরেকটা প্রশ্ন আছে, তাহলে আমাদের ছুটি। এটার পরে আমাদের ছুটি হয়ে যাবে। এইটা করার পর আরেকটা প্রশ্ন করব, তারপর ছুটি হয়ে যাবে। সো সবাই একটু করে ফেলো, 3 মিনিট সময় দিচ্ছি। 43 বাজে, 46 শেষ। অর্থটা বুঝতে হবে, পুরো প্যাসেজটা পড়ে অর্থটা বুঝতে হবে। এইটা অনেক কম হবে তোমাদের, আমার মনে হয় 5-এ 5 অনেকেরই হবে না। তো করে ফেলো সবাই, দেখি কার কটা হয়। ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম, একবার বেলজিয়ামের রানী, ইনভাইট আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইনকে আমন্ত্রণ করেছিলেন টু ব্রাসেলস, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আমন্ত্রণ করেছিলেন। হি কেম বাই ট্রেন, তিনি ট্রেনে করে এসেছিলেন।
when he got down from the train, যখন তিনি ট্রেন থেকে নামলেন, he dash think that, তিনি চিন্তা করেন নাই যে there are gorgeously dressed officials, এত ভালো পোশাক পরা অফিসের কর্মচারীরা to receive him, তাকে রিসিভ করবে। The officials also expected, অফিসিয়ালরাও প্রত্যাশা করেছিল somebody, এমন কেউকে who appeared to be rich, যিনি হবেন ধনী and aristocratic, অভিজাত শ্রেণীর মানুষ। They never thought, তারা কখনোই মনে করেন নাই, this shabby man, এই জীর্ণশীর্ণ মানুষটি dash আইনস্টাইন himself, তিনি আইনস্টাইন ছিলেন। So they went back to the queen, তারা রানীর কাছে ফিরে গেলেন and informed her that, তাকে জানালেন যে he dash not come by the train, আইনস্টাইন ট্রেনে করে আসেন নাই। প্যাচ লাগতেছে, হ্যাঁ প্যাচ লাগার মতো, প্যাসেজ করে দিলে আমাদের প্যাচ লাগবে, এটাই স্বাভাবিক। অর্থ না বুঝলে প্যাসেজ থেকে নম্বর পাওয়া যায় না সাধারণত, যারা কম বোঝে তারা পায় না, যারা একটু বোঝে তারা কিছু পায়। অর্থটা বুঝতে হবে, খুবই সহজ দেয়, কিন্তু এরকম করতে আমরা অভ্যস্ত না, এবং এগুলো এরকম দেয় না পরীক্ষায়, খুব আগে দিত, 8 সাল 9 সাল 10 সাল এই 3টা সালে দিয়েছে। এরপর থেকে বা এর আগে কখনোই প্যাসেজ আকারে আসে নাই। 2008 সালে একবার আসছিল, আর 2009 সালে একবার আসছিল, 10 একবার আসছিল, ওই 3 বছর দিছিল। দেখো এটা প্রবলেম হতেই পারে, চেষ্টা করো। আচ্ছা, অনেকে হয়তো এটা করতে পারোনি, আমি তাহলে বুঝাই দেই। দেখো আবার একটু পড়ি। দ্য কুইন অফ বেলজিয়াম, বেলজিয়ামের রানী, ইনভাইট আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইনকে আমন্ত্রণ করেছিল। তাহলে ইনভাইট থেকে ইনভাইটেড, কারণটা কি দেখো, ব্যাখ্যাটা নিচে আছে যে পাস্ট টেন্স, তার জন্য কি বলো, ইনভাইটেড। ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম, একবার বেলজিয়ামের রানী, ইনভাইটেড আলবার্ট আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইনকে ইনভাইট করেছিলেন টু ব্রাসেলস, ব্রাসেলসে। তার জন্য এখানে ইনভাইট থেকে কি আসছে বলো, ইনভাইট থেকে ইনভাইটেড, কারণ এটা কোন টেন্স, পাস্ট টেন্স, আমন্ত্রণ করেছিল অর্থে V2, পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তারপর আচ্ছা, হি কেম বাই ট্রেন, তিনি ট্রেনে করে এসেছিলেন। হোয়েন হি গট ডাউন, যখন তিনি নামলেন ফ্রম দ্য ট্রেন, ট্রেন থেকে যখন নামলেন, হি ড্যাশ দ্যাট, তিনি চিন্তা করলেন না। ডিড নট, অতীতের নাবোধক অর্থে ডিড নট প্লাস V1 বসে, মানে তিনি চিন্তা করলেন না। হি ডিড নট থিঙ্ক, তুমি এখানে অর্থ অনুসারে কুড নট থিঙ্কও বসাতে পারো। অর্থ অনুসারে যে কুড নট থিঙ্ক মানে তিনি চিন্তাও করতে পারেন নাই, তো সেই অর্থে কুড নট থিঙ্কও হয়, বা ডিড নট থিঙ্ক তিনি চিন্তা করেন নাই, অথবা তিনি চিন্তা করতে পারেন নাই। কুড নট থিঙ্ক দ্যাট, তিনি চিন্তা করতে পারেন নাই যে দেয়ার আর গর্জিয়াসলি ড্রেসড অফিসিয়ালস, যে গর্জিয়াসলি ড্রেস পরা অফিসিয়াল বা কর্মচারীরা ছিল টু রিসিভ হিম, তাকে রিসিভ করার জন্য আসছে। দ্য অফিসিয়ালস অলসো এক্সপেক্টেড, অফিসের কর্মচারীরা প্রত্যাশা করেছিল, হু অ্যাপেয়ার, অ্যাপেয়ার মানে হাজির হওয়া, যিনি হাজির হবেন, হবেন। দেখো ভবিষ্যতে মানে অতীতে বসে যখন আমরা কোনো ভবিষ্যতের কথা বলি, তখন তোমাদের, আমি একটু ব্যাখ্যাটা দেই, এখানে ব্যাখ্যাটা খেয়াল করো, নিচে ব্যাখ্যাটা আছে, সবাই একটু আমরা অর্থটা পড়ি। অতীতে বসে খাবো, মানে যাবো, খাবো, খাবেন, যাবেন, মানে অতীতে বসে ভবিষ্যতের কথা বললে, অর্থাৎ ইত্যাদি, অর্থাৎ ভবিষ্যৎ বোঝালে, অতীতে বসে ভবিষ্যৎ বোঝালে শ্যাল উইল বসে না, কি বসে, উড বসে। যেমন আমি তোমাকে যদি বলি যে আমি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, বলতো এটার ইংরেজিটা কি, এটা দেখো তো সবাই, কি হবে এটা, এটার ট্রান্সলেশনটা করো তো পারলে। আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, এটার ইংরেজিটা কি দেখি, করো সবাই। এটা বাংলা কেউ পারো, মানে ইংলিশটা পারো কিনা। দেখো যে আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, ইংরেজিটা কি, দেখি কেউ পারে কিনা। আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব,
আই সেড দ্যাট আই উইল গো টু ঢাকা। মোহাম্মদ রোকন, থ্যাংক ইউ তুমি করার জন্য। এইখানটাই তোমাদের শেখার জন্য আমি মূলত তোমাকে করতে দিয়েছি। আমি ঢাকা যাবো ইংরেজি হচ্ছে আই শ্যাল গো টু ঢাকা, এটা ঠিক আছে, কিন্তু তুমি যদি অতীতে বসে বলো যে আমি ভবিষ্যতে কোনো একটা কাজ করব, তখন কিন্তু শ্যাল উইল বসবে না, তখন কি বসবে? উড। উড প্লাস ভি1। তাহলে আমি বলেছিলাম যে আমি ঢাকা যাব, তুমি বলেছো আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে আই শ্যাল গো টু ঢাকা, তুমি বলেছো। আমি বলেছি কি দেখো, সেড দ্যাট, আমি বলেছিলাম যে, ওই অতীতে বসে আমি বলছিলাম যে আমি ঢাকা যাব। অতীতে বসে যদি ভবিষ্যতের কথা বলো তাহলে শ্যাল উইল বসাতে হবে না, তোমাকে উড বসাতে হবে। বলতে হবে আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে আই শ্যাল গো টু ঢাকা বলা যাবে না, বলতে হবে আই উড গো টু ঢাকা। দেখো তো কথাটা বুঝতে বুঝতে পারছো কিনা? এর জন্যই তো আমরা একটা সূত্র পড়ছিলাম যে দ্যাট এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে উড প্লাস ভি1 হয়, বলেছিলাম না, আগেও করেছি কিন্তু এটা আমরা। হ্যাঁ, অনেকেই সঠিক করেছো যে আই সেড দ্যাট আই উড গো টু ঢাকা। আই সেড আই সেড দ্যাট আই উড গো টু ঢাকা। গুড। তাহলে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আই টোল্ড দ্যাট আই উড গো টু ঢাকা, ঠিক আছে, এবার বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি ভবিষ্যতে বসে মানে সরি অতীতে বসে যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে আমাদের শ্যাল উইল বসবে না, উড বসবে। তাহলে এখানে আমরা কি বসাইছি দেখো, উড অ্যাপেয়ার কেন বসলো? এটা হচ্ছে কথাটার অর্থটা হচ্ছে অফিসের কর্মচারীরা কি বলছে যে তোমার দি অফিসিয়ালস, অফিসের কর্মচারীরা অলসো এক্সপেক্টেড, তারাও প্রত্যাশা করেছিল, সামবডি, এমন কাউকে প্রত্যাশা করেছিল, হু উড অ্যাপেয়ার, যিনি হবেন, টু বি রিচ, ধনী হবেন। তাহলে উইল অ্যাপেয়ার না বলে উড অ্যাপেয়ার, ওই যে অতীতে বসে ভবিষ্যতের কথা বলছে, তারা প্রত্যাশা করেছিল যে কেউ হবেন, টু বি রিচ, ধনী হবেন, অ্যান্ড এরিস্টোক্রেটিক, অভিজাত শ্রেণীর মানুষ হবেন। দে নেভার থট, তারা কখনোই চিন্তা করে নাই, দ্যাট দিস শেভি ম্যান, এই জীর্ণ শীর্ণ মানুষটাই ছিলেন আইনস্টাইন। তো ছিলেন অর্থে ওয়াজ বসবে, দেখো ওয়াজ, ছিলেন, বি ভার্ব থেকে ওয়াজ, ছিলেন আইনস্টাইন হিমসেলফ। সো দে ওয়েন্ট ব্যাক টু দ্য কুইন, তাই তারা রানীর কাছে চলে গেলেন, অ্যান্ড ইনফর্মড হার, এবং রানীকে বললেন যে আপনার আইনস্টাইন ট্রেনে করে আসে নাই, অথবা ট্রেনে করে আসবে না। তুমি আসবে না বললে উড নট কাম বলতে পারো, আর যদি বলো ট্রেনে করে আসে নাই, হ্যাড নট কাম বলতে পারো। এটা অর্থ তুমি যেভাবে বুঝাই পারো, দেখো আমি দুটোই লিখছি, যে আসবেন না অর্থে উড নট কাম, আর যদি বলে যে আসেননি, হ্যাড নট কাম। উড বি দিলে হবে কিনা? হ্যাঁ, উড বি দিলেও হবে, যে উড বি দিলেও হবে। গুড। যদি কেউ ডি নম্বরে উড বি দাও তাও হবে, ওয়াজ আইনস্টাইন অথবা উড বি আইনস্টাইন, উড বি হবে। আই ওয়াজ সেইং দ্যাট, আই ওয়াজ সেইং না, আই সেড দ্যাট ওসমান, আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে আই উড গোয়িং না, আই উড গো টু ঢাকা। উড প্লাস ভি1 বসে, আইএনজি বসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কিছুটা বুঝতে পেরেছি। যদি একটা কঠিন প্রশ্ন তোমাদের কাছে ছিল, কঠিন বলবো না, আনকমন ছিল, এর জন্য তোমরা কঠিন বলে মনে করেছো। এখন আশা করি কঠিন না। আবার যদি অর্থটা একটু আমরা তর্জমা করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি বলো, ওয়ান্স দ্য কুইন অফ বেলজিয়াম, একবার বেলজিয়ামের রানী invited Albert Einstein to Brussels. He came by train. When he got down from the train, he could not think, অথবা did not think, that there were gorgeously dressed officials to receive him. The officials also expected somebody who would appear to be rich and aristocratic. They never thought, তারা কখনো ভাবে নাই, that this shabby man, এই জীর্ণ শীর্ণ পোশাক পরিধান করা মানুষটি, would be অথবা was Einstein himself, তিনি নিজে আইনস্টাইন হবেন, অথবা তিনি নিজে আইনস্টাইন ছিলেন। So they went back to the queen, তাই তারা রানীর কাছে ফিরে গেলেন, and informed her that, তাকে জানালেন যে he would not come, তিনি আসিবেন না, অথবা had not come, তিনি আসেন নাই, by the train, ট্রেনে করে আসেন নাই। আচ্ছা, এরপরে দেখো আমাদের পরবর্তী 2008 সালের আর একটা প্রশ্ন আছে, স্পেশাল প্রশ্ন, যেটা হচ্ছে তোমার আলাদা বাক্য আকারে দিয়েছে। এটা সবাই করে ফেল, আজকে এটা করার পর আমাদের ছুটি। প্যাসেজ মতো আসবে কিনা, প্যাসেজের মতন আসবে কিনা সেটা হচ্ছে তোমার না আসারই কথা। দেখো এটা সবাই করে ফেলো। আমাদের প্যাসেজ আকারে না দিলে আলাদা বাক্য আকারে দিলে ভালো হয়, আমরা ভালো পারি।
তো এখানে প্যাসেজ আকারে দেওয়া নাই, তোমরা এবার আলাদা বাক্য আকারে দিয়েছে 2008 সালের স্পেশাল প্রশ্নটি। 2008 হচ্ছে একটা প্রশ্ন আউট হয়েছিল মেবি, তার জন্য যে আউট হয়েছিল ওই আউট হওয়া প্রশ্নটা বাতিল হয়ে গেছিল, পরে একটা পরীক্ষা নিয়েছিল, এটা একেবারে কি বলে আমাদের এলাকার ভাষায় বলে ঠাড়া পড়া প্রশ্ন, মানে হচ্ছে খুবই কঠিন প্রশ্ন দিয়েছিল। তোমরা যে আগে যে করছো ওইটা হচ্ছে ঠাড়া পড়া প্রশ্নের অংশ, মানে এই প্যাসেজ আকারে দিচ্ছে আর কি। প্রশ্ন আউট করো, পরীক্ষা দাও, আচ্ছা দিচ্ছি তোমাদের, টাইট করে দিচ্ছে। ওই 8 সালের প্রত্যেকটা প্রশ্ন এত টাইট হয়েছিল, সেটা তো তোমরা দেখেছো, যে যেমন মনে করো রাইট ফর্ম অফ ডব্লিউএস কোশ্চেন করছিলাম, মনে আছে, একেবারে টাইট প্রশ্ন দিছিল 8 সালে। তারপরে এই যে রাইট ফর্ম অফ একটা দিছে টাইট প্রশ্ন, কারেকশন একটা দিছে, এমন কারেকশন দিছে মানে একেবারে হাইব্রিড কারেকশন দিছে, এটা রাগ হইয়া যেটাকে বলে প্রশ্ন করা। এনিওয়ে, তো এটা করো। আচ্ছা, নিগার সুলতানা বলেছে 2022-এ তো অনেক ইজি আসছে, 2023-এ কি কোশ্চেন ইজি আসবে নাকি? 2023-এ আমার মনে হয় ইজি প্রশ্ন হবে না, এমনও হতে পারে মানে ইতিহাসের রেকর্ড সংখ্যক কঠিন প্রশ্ন হতে পারে, হতেও পারে, মানে হবেই বলছি না, হতেও পারে, কারণ 2008 সালের মানে সরি 2023 সালের প্রশ্ন সম্প্রতি যে পরীক্ষা হচ্ছে তাতে বেশ বেশি সহজ প্রশ্ন দেখতেছি না। তবে ইংলিশ প্রশ্ন অত কঠিন নাও হতে পারে, সহজেই দেওয়ার কথা, তবে আনকমন ও দিতে পারে বেশি, এই আর কি, বলা যায় না আর কি। আমাদের প্রস্তুতি যেটা নেওয়ার সেটা নিয়ে যেতে হবে, কি হবে আল্লাহ পাক ভালো জানেন, আমাদের প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না, ঠিক আছে? প্রস্তুতিতে ঘাটতি রাখছি না আমরা। রাইট ফর্ম অফ ভার্বস এর উত্তর কিভাবে লিখলে ভালো হবে? খাতায় উঠিয়ে লিখলে ভালো হবে, শুধু উত্তর লিখলেও হয়। আমি মানে খাতায় উঠিয়ে লিখলে স্যারের খাতাটা দেখতে সুবিধা লাগে, এই আর কি। প্রথম প্রশ্নটিতে ছিল তোমার হোয়াই হি গো টু মার্কেট ইয়েস্টারডে, বাক্যটিতে ইয়েস্টারডে থাকার কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা আবার ডব্লিউএস কোশ্চেন আকারে দিয়েছে, যন্ত্রণা লইয়া আছে, তাহলে ডব্লিউএস কোশ্চেন আকারে দিলে ডব্লিউএস এর ফরম্যাটে যেতে হয়, প্রথমে ডব্লিউএস, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হচ্ছে হোয়াই, ইয়েস্টারডে মানে অতীত, অতীত বুঝাতে অক্সিলারি আসবে ডিড, সাবজেক্ট হচ্ছে তোমার হি, বাকি অংশ গো টু মার্কেট ইয়েস্টারডে। দেখো বুঝছো কিনা? ওয়েন্ট হবে না শিপন, ওয়েন্ট হতো যদি মনে করো প্রশ্নবোধক বাক্যটা না থাকতো, এটা প্রশ্নবোধক বাক্য, তার জন্য তোমাকে ডব্লিউএস কোশ্চেনের ফর্মুলায় যেতে হবে, ঠিক আছে? যেমন হি ওয়েন্ট টু মার্কেট, ধরো এটা বসতো যদি ডব্লিউএস টা না থাকতো, কিন্তু এটা ডব্লিউএস এর কোশ্চেন, তো এর জন্য ডিড হি গো টু মার্কেট ইয়েস্টারডে, খেয়াল করো। আচ্ছা, বি নম্বর আমরা সূত্র পড়েছিলাম, উড দ্যাট থাকলে কুড প্লাস ভি1 বসে, উড দ্যাট আই কুড রিড লেটিন। সি নম্বর, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, ম্যান সেখানে সিঙ্গুলার। ডি নম্বর, হ্যাড আই বিন দেয়ার, আচ্ছা হ্যাড আই বিন দেয়ার, আমি যদি সেখানে থাকতাম, ইড নট হ্যাপেন। তাহলে আমরা জানি যে বাম পাশে হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, তাই তো? তো উড হ্যাভ প্লাস ভি3 বসবে, তো উড হ্যাভ প্লাস ভি3 আমি এখানে ভুল লিখেছি, উড হ্যাভ প্লাস ভি3, এখানে নটটা আমাকে মাঝখানে দিতে হবে, সেটা তো আমরা জানি।
would not have happened, would have plus v3, would have happened। নটটা কেন বসলো, এখানে নট আছে তার জন্য নট বসাতে হলো, would not have happened। would not have happened, আমার টাইপিং একটু মিস্টেক আছে। এই নম্বর দেখো, the boy not yet learn his lesson। এখানে দেখো আমরা রুল নাম্বার 3 অনুসারে জানি যে বাক্যের ভিতরে জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যার গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে দি বয়ের জন্য হ্যাজ, আর লার্নের ভি থ্রি হচ্ছে লার্নড। এখানে আবার একটু ঘটনা আছে, আমরা জানি যে ব্র্যাকেটের বাম পাশে এই যে জাস্ট নাও, এই মুরব্বিগুলো থাকলে আমাকে এটাকে মাঝখানে লিখতে হয়, তাহলে আমি এই ইয়েট মুরব্বিটাকে আমি ইয়েটটাকে মাঝখানে লিখছি। আর নটটা কেন লিখলাম, ওই যে নট আছে বাক্যে, তার জন্য তোমাকে অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে যদি বাক্যটা নেগেটিভ হয়। যেমন এখানে আমরা বাক্যটা নেগেটিভ ছিল, তাই উড একটা অক্সিলারির পর নট বসাইছি আমরা। মূল বিষয়টা ছিল উড হ্যাভ হ্যাপেন্ড, কিন্তু নট থাকার কারণে উড নট হ্যাভ হ্যাপেন্ড। এখানে মূল বিষয়টা ছিল হ্যাজ প্লাস ভি থ্রি, কিন্তু ইয়েট মুরব্বি আছে, মুরব্বিকে বসাই দিলাম। এই যে জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, এটা যদি ব্র্যাকেটের বাম পাশে বা ডান পাশে থাকে, এই মুরব্বিকে আমাকে মাঝখানে রাখতে হয়। আর এই নটটা কেন বসলো, এই যে বাক্যটা নেগেটিভ তার জন্য নট বসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার এফ নম্বর, মুরব্বি না, আচ্ছা মুরব্বি এফ নম্বর, চিন্ময় রিড ইন দিস কলেজ ফর লাস্ট 2 years। চিন্ময় গত 2 বছর ধরে, তোমরা আবার লাস্ট দেখে টাস্কি খেও না যে স্যার এটা পাস্ট ইনডিফিনিট টেন্স না, এখানে বলছে গত 2 বছর ধরে, তার মানে অর্থটা বুঝতে হবে কোন কাজ অতীতে শুরু হইয়া এখনো চলিতেছে। চিন্ময় গত 2 বছর ধরিয়া পড়িতেছে ইন দিস কলেজ। আচ্ছা, তাহলে কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বুঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই বাক্য বোঝার টেকনিক হলো সিন্স অথবা ফরের পরে সময় থাকবে, তাহলে ফরের পর সময় রয়েছে গত 2 বছর ধরে, তাহলে হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 years। জি নম্বর, আনলেস হচ্ছে ইফ এর বড় ভাই, মানে ইফ আনলেস একই কথা। তো আনলেস ইউ রাইট, এটা ভি1, তাহলে আমরা প্রথম কন্ডিশনটা খেয়াল করি, ইফ এর পর ভি1 থাকলে ডান পাশে শ্যাল উইল ক্যান অথবা মে প্লাস ভি1 বসে। তাহলে আনলেস ইউ রাইট 5 আনসারস ইউ উইল ফেল। তুমি যদি 5টি প্রশ্নের উত্তর না করো তাহলে তুমি ফেল করবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2008 সালের প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে বড় একটা ক্লাস হলো, এর কারণ ছিল আমাদের অনেকগুলো টার্গেট ছিল আজকে ইনশাআল্লাহ। তো আমরা টার্গেটটা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি এট লাস্ট। ডি এবং ক্রসের আলোচনা প্রথমে করেছি, ডব্লিউএস কোশ্চেনের আলোচনা করেছি, রাইট ফর্ম অফ ভার্বস 15 থেকে 8 সাল শেষ করেছি। আমাদের অ্যান্টোনিম পড়া থাকবে 131 থেকে 140। আমার টাইপিং মিস্টেক আছে, তো টাইপিং মিস্টেক থাকার কারণে ভালো হয়েছে আমি আর আজকে তোমাদের এই অ্যান্টোনিম পড়া দিলাম না, অ্যান্টোনিম বাদ আজকের জন্য। 31 থেকে 40 থাকুক, আর অ্যান্টোনিম আবার 41 থেকে 50 এটা থাক, একই জিনিস রাখছি, ভুলে রাখছি, কিন্তু ভালো হয়েছে কারণ আজকে ক্লাস বড়, অ্যান্টোনিমের কাছে গেলাম না, লেটারও আজকে পড়াইলাম না, ঠিক আছে। আগামীকাল দেখবো, আগামীকালও মোটামুটি কম না, আগামীকাল আর্টিকেল 5 থেকে 13, রাইট ফর্ম অফ ভার্বস 9 থেকে 2টা সাল দিছি, 9 সাল, 9 10, সমস্যা নেই, আর্টিকেল রাইট ফর্মস কম আছে, ঠিক আছে। আগামীকালকে বাকিটুকু পড়বো, ঠিক আছে। জান্নাত জীবন, লাস্টেরটা হয় নাই, মানে কি লাস্টের ব্যাপারটা আমি বলেই দিয়েছিলাম, তোমরা লাস্ট দেখে হয়তো হইতে পারো, কিন্তু এটা আমাদেরকে দেখতে হবে গত 2 বছর ধরে কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলিতেছে বুঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন, এটা আমি বলেই দিয়েছিলাম, তোমরা হয়তো লাস্ট দেখে ভুল করতে পারো। তো সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন। প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত যারা রয়েছে এরা হচ্ছে আয়রন ম্যান বা আয়রন উম্যান বা আয়রন গার্ল বা আয়রন বয়েজ। তো বিষয়টা হচ্ছে তোমরা যারা আছো শেষ পর্যন্ত তাদেরকে ধন্যবাদ, কারণ অনেকেই হয়তো অলরেডি চলে গিয়েছে। অনেক বড় একটা ক্লাস, 2 ঘন্টার মতন হয়ে গেছে, দেখি কতক্ষণ, 1 ঘন্টা 57 মিনিট হয়ে গেছে। সো ইটস হিউজ ক্লাস। তো তোমরা যারা শেষ পর্যন্ত আছো বেশ ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ভালো থাকো। আগামীকাল আমাদের পড়া থাকবে হচ্ছে যা, সেটা তো দেখছোই। তো আজকে রাখছি, সবাই ভালো থাকো, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।